গড়ে তোলার চেষ্টা করা। আমি আরো দু একটা প্রোগ্রামে কথাগুলো বলেছি যে আমাদের ভিতরের ক্যাম্পাসের আমাদের যে একটা কনসেপ্ট, এই চাকসু অথবা স্টুডেন্ট পলিটিক্স মানে হচ্ছে এই ক্যাম্পাসে সুনির্দিষ্ট কিছু কাজ, যেটা আমরা 16 বছর 17 বছর দেখে আসছি। যে অথবা শিক্ষার্থীরা আমাদেরকে এরকমই ফিল করতো যে চাকসু নির্বাচন যারা জয় হয়েছে ক্যাম্পাসে, হলে কোথায় সিট খালি হয়েছে এবং কার সুপারিশে কে হলে উঠবে, ক্যাম্পাসে কোথায় উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই উন্নয়নমূলক কাজে কে টেন্ডার পাবে, এখানে ছাত্র নেতারা গিয়া হস্তক্ষেপ করবে। ক্যাম্পাসে কোথায় কার নিয়োগ হবে সেখানে গিয়ে ছাত্র নেতারা গিয়ে হস্তক্ষেপ করবে। এই কাজগুলোই বোধ হয় ছাত্র রাজনীতি, এবং এই কাজগুলো বোধ হয় যে চাকসু বা অন্যান্য পলিটিক্যাল যে দলগুলো আছে তাদের কাজ। কিন্তু বাংলাদেশে জুলাই পরবর্তী যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে এবং সেই নির্বাচনের পর এই পলিটিক্যাল যেই সিচুয়েশন প্রত্যেকটা ক্যাম্পাসের, এটা আশা করি খুব ভালোভাবে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য কি আমাদেরকে এটাও বলার চেষ্টা করে যে আমরা ক্যাম্পাসের রাজনীতিটাকে নষ্ট করে দিচ্ছে। তো এটা আমার কাছে খুবই মানে জুৎসই মনে হয় যে হ্যাঁ আমরা, এবং এটার জন্য প্রাউড ফিলও হয় যে হ্যাঁ আসলে আমরা ক্যাম্পাসের রাজনীতিটাকে, যে গতানুগতিক ধারার যে রাজনীতি, এটাকে আমরা নষ্ট করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই ক্যাম্পাসের এই সময়ে চাকসু নির্বাচনের পরে এই ধরনের পলিটিক্যাল কাজে কাউকে নিয়ে দলবদ্ধভাবে গিয়া ক্যাম্পাসে স্লোগান দেয়া, কে কোথায় সিট পাবে, ক্যাম্পাসে কোনো একটা সিটে গিয়া ভিপিজিএস বা হল বা বিভিন্ন ইয়াকসুর অথবা হল সংসদের কেউ এখানে গিয়ে হস্তক্ষেপ করবে, এই কাজগুলো আশা করি এখন পর্যন্ত কোনো এক কাজও এই ধরনের হয়নি। অপরপক্ষে যে কাজগুলা একজন শিক্ষার্থীকে সত্যিকার অর্থে তার পরবর্তী জীবনে এবং ক্যাম্পাসের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তার সফট স্কিল, হার্ড স্কিল, এই স্কিলগুলা কিভাবে ডেভেলপ করা যায় খুব সহজে, কম খরচে, কখনো কখনো খরচ নেওয়া হয়, কখনো কখনো খরচ নেওয়া হয় না। যেমন জার্মান ভাষা শিক্ষার একটা কোর্স চলতেছে, জাপানি ভাষা শিক্ষার কোর্স চলতেছে, ইংরেজিটা শুরু হয়েছে, গবেষণার একটা কর্মশালা অলরেডি চলতেছে। তো এই এরপরে আইনের একটা প্রোগ্রাম হয়েছে। তো এই কাজগুলোর মাধ্যমে আমরা এইটা অন্তত চেষ্টা করছি যে ক্যাম্পাসে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক যে পরিবেশ, সেটাকে আমরা চিরতরে নির্মূল করে শিক্ষার্থীদের কল্যাণমুখী একটা রাজনৈতিক পরিবেশ আমরা কিভাবে তৈরি করতে পারি। ক্যাম্পাসে নতুন শিক্ষার্থী ভাই বোনেরা আসছে, আপনারা এখানে অনেকে আছেন যে যারা কয়েক বছর যাবৎ ক্যাম্পাসে আছেন। আপনাদের প্রতি আমাদের চাকসুর পক্ষ থেকে বিনীত একটি অনুরোধ থাকবে যে জুনিয়ররা যেন আপনাদের থেকে এই ধরনের ব্যবহার, এই ধরনের আচরণ যেন তারা পায়, যে ধরনের আচরণ আপনি আপনার সিনিয়রদের থেকে প্রত্যাশা করতেন, যে ধরনের সহযোগিতা আপনি অপর একজন ভাইয়ের কাছ থেকে চান, সেই ধরনের সহযোগিতা যেন তারা পায়। আপনাদের প্রতি আমাদের এই উদাত্ত আহ্বান থাকবে। আপনাদের যে কোনো ধরনের সমস্যা হইতে পারে, অর্থনৈতিক ক্রাইসিস হইতে পারে, আপনার একাডেমিক কোনো সমস্যা, অথবা হইতে পারে আপনার পরিবারে কোথাও কোনো আইনি সমস্যাও যদি হয়, চাকসু যেহেতু আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, আমাদেরকে বিশ্বস্ত মনে করে ক্যাম্পাসে আমাদেরকে নিরাপদ মনে করে, আমরা চেষ্টা করছি আপনাদের সেই নিরাপত্তার জায়গাটা আমরা নিশ্চিত করা। এটা কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ হইতে পারে অথবা আদার্স, তো আমরা সেই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করছি। আশা করি যে আমরা পারবো ইনশাল্লাহ। এর বাইরে আমরা তো আপনাদেরকে বেশ ইতিহাদ দিয়ে আমরা আপনাদের সামনে আমরা হাজির হয়েছিলাম, আবাসন, যাতায়াত। আমার তো এগুলো আমি জুমে ক্লাস ইতিমধ্যেই চলতে চাইলে তোমার সাথে যাইতাম। আপনাদেরকে নাইলে তো আমি যাই। জানিয়েছিলাম যে আমরা আবাসনের ব্যাপারে আমরা 10টি হলের ব্যাপারে অলরেডি ইতিমধ্যে চাকসু নির্বাচন হওয়ার পর থেকে আমরা কাজ শুরু করেছিলাম, এবং দীর্ঘ প্রায় 8-9 বছর যাবত ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ডিপিপি দেওয়া হয় না রাষ্ট্র থেকে, সরকার থেকে। এটা আলহামদুলিল্লাহ চাকসু হওয়ার পরে এই কাজগুলো শুরু হয়েছে। তো আমরা হয়তো সবগুলো কাজের উদ্বোধন হবে না, কিন্তু কাজের যে ভিত্তি প্রস্তর স্থাপন, কাজের ঘোষণাটা, এটা আশা করি যে চাকসু থাকা অবস্থায় আপনাদের সামনে আমরা হাজির করতে পারবো ইনশাল্লাহ। অটোমেশন প্রক্রিয়ার কাজের যে উদ্বোধন, এটা প্রায় কয়েক কোটি টাকার কাজ। 28,000 শিক্ষার্থীর সকল তথ্য একটা অনলাইন ডাটাবেজে নিয়ে আসা, কারণে আমরা আসলে অন্যান্য ক্যাম্পাসের চেয়ে অনেক বেশি পিছিয়ে এই কাজগুলো শুরু হবে
ইনশাল্লাহ। তো আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমাদের পরামর্শ দিবেন, সমালোচনাও করবেন, এবং চাকসুতে সবার দাওয়াত থাকবে। আর চাকসুর পরবর্তীতেও যে আয়োজনগুলো থাকবে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের, এই কাজগুলোতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। রেখে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই সাইদ বিন হাবিব ভাইকে আজকে আমাদের প্রোগ্রামের উদ্বোধন এবং শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। যে প্রিয় ভাইরা, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে কোর্স, সেই কোর্সের জন্য আমরা অধীর আগ্রহ করে এতক্ষণ অপেক্ষা করছি। আমরা হচ্ছে যে আমাদের স্যার মাকসুদুল ইসলাম স্যারের কাছে আমরা যাব। যাওয়ার আগে বেশ কয়েকটি হচ্ছে দিক নির্দেশনা থাকবে। প্রথমত হচ্ছে যে আমরা কোর্স কমপ্লিটের পর একটা সার্টিফিকেট দিব। তো সেই সার্টিফিকেটটা মানে 80% উপস্থিতি যারা থাকবে আর কি, আমরা প্রতিদিন একটা উপস্থিতি ইয়া দিব আর কি, লিঙ্ক দিব, সেটা আপনারা ফিল আপ করবেন। তো সেখানে 80% উপস্থিতি যারা থাকবে তাদেরকে আমরা অনলি তাদেরকে আমরা সার্টিফিকেট দিব আর কি, আর বাকিদেরকে দিব না। আর রেজিস্ট্রেশনের বাইরে কাউকে আমরা সার্টিফিকেট দিব না আর কি। তো এই দুইটা বিষয় মাথায় রেখে আপনারা হচ্ছে নিয়মিত ক্লাস করবেন। অন্তত মানে যদি কারো সমস্যা থাকে 20 মিনিট আধা ঘন্টা পরে যদি জয়েন হইতে হয় তাহলে জয়েন হবেন আর কি। যেহেতু আমাদের প্রতিটা ক্লাস প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত হবে। তো আমরা হচ্ছে যে আর কথা দীর্ঘ না করে আমাদের স্যার মাসুদ ইসলাম স্যারকে বলবো যে আজকে প্রোগ্রামের দিক নির্দেশনা সহ ক্লাস শুরু করার জন্য। স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোনা যাচ্ছে তো না? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। যদি কোহোস্ট করে দেওয়া যায় না থাকলে তাহলে আরো ভালো হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চাকসু করতে আয়োজিত আজকে স্পোকেন ইংলিশ কোর্সে সবাইকে ওয়েলকাম করছি। শুরুতে একটি পরিচয় হয়ে নেওয়া দরকার আপনাদের সাথে। আমি ধরে নিচ্ছি আপনারা ম্যাক্সিমামই মেবি চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্টস। আমি চিটাগাং ইউনিভার্সিটিতে গিয়েছিলাম লাইফে একবার ভর্তি পরীক্ষা দিতে, বাট সেখানে টিকতে পারিনি আর কি। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়েছি। এরপরে বেশ কিছুদিন কাজ করেছি ল্যাঙ্গুয়েজ নিয়ে, বেসিকলি আইএলটিএস এর টিচিং করতাম। আর এরপরে বর্তমানে মালয়েশিয়ায় আছে, এখানে মাস্টার্স করছি ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল সুলতান আব্দুল্লাহ। এ হচ্ছে সংক্ষেপে পরিচয়। ক্লাসে ফাঁকে ফাঁকে আমরা আরো বিস্তারিত কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। সো উইদাউট ফার্দার ডু আমরা পড়াশোনার ভিতরে চলে যাই। প্রথম বিষয় হচ্ছে আমাদের আজকে টপিক, আমাদের কোর্সের ফোকাস হচ্ছে ইংলিশের উপরে, তাই না? আমরা চাকরি ভাইদের কাছ থেকে শুনলাম যে ওনারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ স্কিল হিসেবে ওনারা ইংলিশ দক্ষতার উপরেও জোর দিচ্ছেন। এটা আসলে বাস্তব। আহ, আমরা আমার মনে হয় যে এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে, আপনাদের কাউকেই ইংরেজি কেন দরকার এটা নতুন করে বলার আসলে তেমন কিছু নেই। আম, আমার মনে হয় আমরা সবাই ওয়েল অ্যাবাউট দ্যাট। একটু আগে আমি শুয়ে শুয়ে একটা রেস্ট নিচ্ছিলাম, শুয়ে শুয়ে একটা ভিডিও দেখছিলাম আসুনা ফাউন্ডেশনে, সম্ভবত কওমি মাদ্রাসা পাস, মানে তাদের কোন একটা পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ওখানে একজন গেস্ট এসেছেন, ইউসুফ সুলতান। উনি ইসলামিক ফাইন্যান্স নিয়ে কনসালটেন্সি করেন ওয়ার্ল্ড ওয়াইড, এবং কোইন্সিডেন্টলি উনি মালয়েশিয়াতে থাকেন আর কি বর্তমানে। সো ওনার ভিডিওটার সামনে আসলে আমি একটু দেখার ট্রাই করলাম। তো উনি এটাই বললেন যে আসলে আমরা আমাদের এডুকেশনাল লাইফে যে বিষয়গুলো শিখে আসি এগুলো আসলে হেলাফেলা করার বিষয় না, এগুলো অনেক মূল্যবান বিষয়। বাট দ্য থিংস দ্যাট মেক আস ডিফারেন্ট দেন আদার্স ইজ হাউ উই ক্যান এক্সপ্রেস ইট। আমরা এটা কিভাবে প্রয়োগ করছি, কিভাবে প্রকাশ করছি, ওই জায়গাতেই আমাদের চলে আসে দুইটা স্কিল, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্কিল আর একটা হচ্ছে আইটির স্কিল। বর্তমান জগতে আইটি ছাড়া আহ, চলাটা মুশকিল। পাশাপাশি আপনি যদি ইংলিশ জানেন আপনার দরজাটা আসলে খুলে যাবে। আপনি যদি একজন ইনফ্লুয়েন্সার হন, আমরা যেটাকে বলি ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার, আপনি যদি বাংলায় কন্টেন্ট বানান আপনার অডিয়েন্স হবে দ্য পিপল অফ বাংলাদেশ। বাট ইফ ইউ মেক ইউর ভিডিওস ইন ইংলিশ, দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইউর অডিয়েন্স অ্যাকচুয়ালি। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আ ল্যাঙ্গুয়েজ, আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা অ্যারাবিকের কথা বলি বা ইংলিশের কথা বলি,
এই ল্যাঙ্গুয়েজ গুলোর ট্রিমেন্ডাস পাওয়ার আছে আসলে। আমি আমার নিজের জীবনেও এটা ফিল করেছি। আমি কখনো ইংরেজিতে সেভাবে মানে আলাদা করে পড়েছি মনে হয় না, বাট ইউনিভার্সিটিতে পড়তে পড়তেই দেখা গেল যে ইংরেজি শেখা নিজে থেকে, এরপরে আইএলটিএস দেওয়া, দেন টিচিং এ আসা। এই যে নিজের নামের পিছনে লেগে গেল যে আমি ইংরেজি পড়াই বা আইএলটিএস পড়াই। আসলে আমি কিন্তু ইঞ্জিনিয়ার, বাট সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে বলেন আমি ইঞ্জিনিয়ারিং করি নাই সেভাবে ফিল্ডে, আমি ইংলিশ নিয়ে আছি। এখনো এখানে এসে ইঞ্জিনিয়ারিং করছি, আমি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে মাস্টার্স করছি। বাট এখানে আসার পরে যতগুলো আল্লাহ আমাকে যতগুলো রিজিক দিয়েছেন, আমি যদি চিন্তা করি আমার স্কলারশিপের টাকা বাদে বাকি যা আয় করেছে সব ইংলিশে কিভাবে কিভাবে যা আল্লাহ আমাকে দিয়েছেন। হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পেলাম যে ওনাদের ইন্টারপ্রেটের দরকার, মানে ট্রান্সলেটর যেটাকে বলে আর কি, রিয়েল টাইম ট্রান্সলেশন, এটা দরকার। আমি নক করলাম যে ভাই ওকে ইন্টারেস্টেড, উনি আর একটা ইমেল দিলেন যে ওখানে করবেন। তো ওটা হচ্ছে একটা ট্রান্সলেটর কোম্পানি, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওনারা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সার্ভিস গুলো দিয়ে থাকেন। তো ওনারা ফ্রিল্যান্স ট্রান্সলেটর চাচ্ছেন বা ইন্টারপ্রেটার চাচ্ছেন। অ্যাপ্লাই করলাম, নিল। 4 দিন একটা প্রজেক্টে জাস্ট একটু হেল্প করলাম। প্রজেক্টে কি, বাংলাদেশি ওয়ার্কারদের ওনারা ইন্টারভিউ নিচ্ছেন রিসার্চের পারপাসে, ডাটা কালেকশনের পারপাসে। আপনারা অনেকে এটার সাথে পরিচিত। তো ওই জাস্ট কোশ্চেনারটা ওনাদেরকে অনুবাদ করে বলা এবং ওনাদের রেসপন্স গুলো সার্ভেয়ারদেরকে অনুবাদ করে বলা, এই ইন্টারপ্রিটেশনের কাজটা, এটাতে আমাকে দেওয়া হলো প্রায় 1800 রিঙ্গিতের মতো, যেটা বাংলাদেশি টাকায় 50,000-এর বেশি। জাস্ট 4 দিন। 4 দিনটা ফুল ফুল ডে না, আধা বেলার মতো। তো এটা হচ্ছে দ্য পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ। আমরা হয়তো বাংলাদেশে বসে অনেক সময় এটা ফিল করতে পারি না যে ল্যাঙ্গুয়েজের অপরচুনিটি কত বেশি। আমরা জানি যে ওকে ল্যাঙ্গুয়েজ দরকার, বাট ল্যাঙ্গুয়েজ দিয়ে যে বাস্তব লাইফেও এত বেশি অপরচুনিটি পাওয়া যায়, এত বেশি অর্জন করা যায়, এটা বাইরে আসে আরো ফিল বেশি হয়। বর্তমানে এখন আমি একটা জায়গায় পার্ট টাইম জব করি। বাংলাদেশে একজন বিজনেসম্যান, মালয়েশিয়া একদম বেশ এস্টাবলিশ, অনেক বড় বিজনেস, বাট উনি খুব বেশি পড়াশোনা করেন না, এখানে এসে কষ্ট করে বড় হয়েছেন। তো ওনার ইচ্ছা হচ্ছে ইংরেজি শিখবেন। একদিন কোনো কোনো ভাবে যোগাযোগ হয়েছে, দেন শুনছে যে আমি ইংরেজি পড়াই, খুব ইন্টারেস্টেড যে আমার কাছে ইংরেজি শিখবে। আমাকে নিয়ে নিল ওনাদের টিমে। দেন এখন সপ্তাহে 3 দিন 4 দিন যাই, মাঝে মাঝে উনি আমার আমার কাছে পড়াশোনা করেন আর কি, ইংরেজি ওনার সাথে কনভারসেশন করি। মাসে বেতন ধরেন যে অ্যামাউন্টটা বললাম সেরকমই, অথচ আমি কিন্তু ফুল টাইম শিখি না, পার্ট টাইম। এই হচ্ছে দ্য পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ। আপনি ইংরেজি জানলে আপনার সামনে অনেকগুলো দরজা খুলে যাবে। এটা শুধুমাত্র ফিনান্সিয়াল গেইনের কথা বলছি তা না, আপনি যদি নলেজ অর্জন করতে চান, এটা একাডেমিক হোক বা আপনার নন একাডেমিক যে কোনো নলেজ হোক, আপনি লেটেস্ট আপ টু ডেট নলেজটা গ্যাদার করতে গেলে আপনার যদি ল্যাঙ্গুয়েজ জানা না থাকে, আপনি যদি অ্যারাবিক না জানেন অথবা ইংলিশ না জানেন, আপনি আসলে তৃপ্ত হতে পারবেন না পুরোপুরি অনুবাদ পড়ে পড়ে। আপনাকে ইংরেজি জানতে পারতেই হবে, বুঝতে পারতে হবে। আপনি এখন চ্যাট জিপিটি ইউজ করবেন, বাংলায় চ্যাট জিপিটি কে প্রম্পট লিখতে পারেন, সে বাংলায় রেসপন্স দিবে, বাট ওগুলো পরে আপনার দেখবেন যে সবকিছু মেকি মেকি মনে হবে, আনন্যাচারাল মনে হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে, আপনি যদি ইংলিশে তাকে প্রম্পট দিতে পারেন, তার রেসপন্সটা ইংলিশে কম্প্রিহেন্ড করতে পারেন ফুললি, দেন মনে হবে যে আপনার হাতে একটা সুপার পাওয়ার আছে। তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ। আপনি বাইরে যান, স্কলারশিপের কথা বলেন, এগুলো তো মানে অবভিয়াস, এগুলো নতুন করে বলার কিছু নেই। এখানে জাস্ট অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে, এগুলো তাকালে আপনারা বুঝবেন যে প্রতিটার ক্ষেত্রে ইংলিশের প্রয়োজনীয়তা আছে। তো আমি যে কোনো কাজ শুরু করার সময় বা যে কোনো কোর্সে, সেটা আইএলটিএস হোক ইংলিশ হোক, আমি এই ওয়াই, এইটা নিয়ে কিছুক্ষণ কথা বলি যে কেন আমরা এই কোর্সটা করছি, বা আপনি একজন স্টুডেন্ট হিসাবে, একজন ব্যক্তি হিসাবে কেন এই কোর্সে এনরোল হয়েছেন, এইটা নিজের মাথায় ঠিক করে নেওয়াটা খুব বেশি জরুরি। বিকজ ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম সাম পিপল ড্রপ আউট, তারা মানে ক্লাসে জয়েন করে না। এমন না যে ক্লাস ভালো না বা কোর্স ভালো না বা সে শিখছে না, আলটিমেটলি যেটা হয়েছে তার মোটিভেশন চলে গেছে বা কোনো কারণে অন্যদিকে এনগেজ হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। তো ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নিটা খুব ইজি না, 1 মাসে 2 মাসে শিখে যাবেন ফুললি, এরকম হবে না, এটা লেগে থাকতে হবে আপনাকে। এই জন্য যখন আপনার স্ট্রাগল আসবে, যখন আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, অন্য কোনো কিছু স্যাক্রিফাইস করে এখানে টাইমটা অ্যালোকেট করতে হবে, দেন আপনার মাথায় যদি ওয়াইটা স্ট্রংলি থাকে যে আমি কেন শুরু করেছিলাম, তাহলে এটা আপনাকে কিপ গোয়িং করতে হেল্প করবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি কি কারণে ইংরেজি পড়তেছেন, ইংরেজি শিখতে চাচ্ছেন, এইটার ব্যাপারে যদি আপনার অদম্য একটা নেশা বা
আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন না থাকে, তাহলে কয়েকটা ক্লাস পরে দেখবেন আপনি নিজের মধ্যে ওই স্লাগিশ ভাবটা ফিল করবেন আর কি। এই জন্য একটা প্রবাদ আছে এরকম সম্ভবত যে when the journey feels tough, remember why you started. যখন যাত্রাটা কঠিন মনে হয় তখন স্মরণ করো কেন তুমি শুরু করেছিলে। যদি আপনার কেনটা স্ট্রং হয় তাহলে যাত্রাটা যত কঠিন হোক না কেন আপনার কাছে ওটা অতিক্রম করাটা তখন ইজি হবে। এই জন্য শুধুমাত্র উদ্বুদ্ধ করছি বা এগুলো জানা দরকার এই জন্য বলছি তা না, বরং এটা আমাদের কোর্সের একটা ব্যাকবোন হওয়া উচিত। যে আমি আজকে শুরু করলাম, আমি কোর্সটা শেষে এই এই জিনিস অর্জন করতে চাই এবং আলটিমেটলি আমি ইংলিশ এই জন্য শিখতে চাই, আমি আমাকে ওই জায়গায় দেখতে চাই। এই স্বপ্ন নিয়ে ইংরেজি শিখলে আমার লাইফটা অন্যরকম হবে, ইংরেজি না শিখলে আমার লাইফটা তার থেকে অনেক খারাপ হবে। এই স্বপ্নটা নিয়ে, এই আকাঙ্ক্ষাটা নিয়ে, এই চাহিদাটা নিয়ে আমরা যেন এই কোর্সটা শুরু করি এবং পুরো কোর্স জুড়ে এটা যেন আমাদের মাথায় থাকে। এরপরে ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে ইংরেজি তো ছোটবেলা থেকে পড়ে এসেছি, তাহলে এখন কেন আবার নতুন করে আমাদেরকে ইংরেজি শিখতে হচ্ছে? প্রথম বিষয় হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ আকারে আসলে ইংলিশকে শিখি নাই, আমরা শিখেছি সাবজেক্ট আকারে। সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজের দুইটার মধ্যে মানে তাদের টার্গেটের দিক থেকেই পার্থক্য আছে। সাবজেক্ট আকারে যখন আপনি পড়বেন তখন আপনার টার্গেট থাকবে ইউ ওয়ান্ট টু গেট A+, ইউ ওয়ান্ট টু গেট 80%, 85% মার্কস ইন ইউর এক্সাম। তো কিছু নির্দিষ্ট টাইপের কোশ্চেন পড়লে কমন আসবে বা এগুলো ভালো লেখা যাবে, এই ধরনের টার্গেট আমার থাকে। পাশাপাশি এখানে একটা নেগেটিভ মেন্টালিটি অ্যাড হয়ে যায়, দ্যাট ইজ ইফ ইউ মেক এ মিস্টেক ইউ উইল লুজ সাম মার্কস। আপনি যদি ভুল হয় আপনার মার্ক কাটা যাবে। এই হচ্ছে সাবজেক্টের টার্গেট। এটা কম্পিটিটিভ অনেকটা, আপনাকে প্রতিযোগিতা করতে হবে কোশ্চেনের সাথে, অন্যদের সাথে, নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের সাথে। On the other hand, the target of a language is to be able to express your thoughts. আপনার চিন্তাগুলোকে এক্সপ্রেস করতে পারতে সক্ষম আপনি, দ্যাট ইজ দ্য টার্গেট অফ আ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এট দ্য সেম টাইম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আদার পিপল আর সেইং। অন্য মানুষটা কি বলছে এটাও বুঝতে পারছেন, দ্যাট ইজ দ্য টার্গেট অফ আ ল্যাঙ্গুয়েজ। দ্যাটস বেসিক্যালি কমিউনিকেশন। সো একটা হচ্ছে কম্পিটিটিভ, subject is a competitive matter. On the other hand, language is a communication tool actually. সো আপনি যখন টার্গেট থাকবে আপনার মনের ভিতরে যা আছে এটাকে প্রকাশ করতে পারলেই হলো কোনোভাবে, ভুল হোক শুদ্ধ হোক, আপনার মার্ক কাটার কোনো ব্যাপার না এখানে। কেউ বুঝতে পারছে কিনা, দ্যাট ইজ দ্য থিং। অন্যদিকে কেউ কিছু বললে আপনি মোটামুটি শুনে বুঝতে পারছেন কিনা, এই টার্গেট নিয়ে যখন আপনি আগাবেন তখন কিন্তু আপনার ওই যে ভয়টা পাছে কিছু হয় এই ভয়টা চলে যাবে আর কি। আমি কয়েকদিন থেকে একটা বিষয় হঠাৎ করে চিন্তা করছিলাম, আমি যেখানে জব করি ওখানে দুপুর বেলা খেতে হয়, তো বাঙালি দোকান আছে ওগুলোতে দাম বেশি আর কি। বাট ওখানে ইন্ডিয়ান মালয়ে এরকম একটা দোকান আছে, ওদের ওখানে খাবারের দাম তুলনামূলক সাশ্রয়ী মনে হয় আমার কাছে, খাবারও ভালো। তো ওখানে আমি যাই, তো ওখানে গেলে সমস্যাটা যেটা হয়, ওরা তো মালয় বলে, আমি তো মালয় ভাষা অতটা পারি না। মাঝে মাঝে ইংলিশ বলি, ওরা আবার টুকটাক কম বুঝে মাঝে মাঝে। তখন দেখা যায় যে ওরা হিন্দিতে চলে যায়, দেন আমি আবার হিন্দিতে বলতে পারি বা বুঝতে পারি। তা আমি হঠাৎ করে এটা খেয়াল করলাম যে কাহিনী কি, আমি হিন্দি পারি, জীবনে তো হিন্দি পড়িও না, এক লাইনও পড়ি না, আমি হিন্দি পড়তে পারি না, কিন্তু বাট শুনে বুঝতে পারি, বলে বুঝাতে পারি। কেন? কারণ আহ, মানে হিন্দি আমাদের কালচারাল আগ্রাসনের কারণে হোক বা যে কোনো কারণে হোক আমাদের মাথার মধ্যে চলে আসে আসে। তাহলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য টার্গেট অফ আ ল্যাঙ্গুয়েজ, যে আপনি বলে বুঝাতে পারছেন কিনা, শুনে বুঝাতে পারছেন কিনা। হিন্দি বলার সময় কিন্তু মানে একটু জড়তা লাগলেও খুব বেশি নার্ভাসনেস আপনাদেরও কাজ করবে না যারা টুকটাক পারেন। কারণ হচ্ছে এখানে ভুল হওয়ার লজ্জাটা নেই। বাট সেই সেম মানুষটা 20 বছর ইংরেজি পড়ার পরে যদি বলি যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, তখন দেখবেন আপনার ঘাম চলে আসছে, নার্ভাস হয়ে গেছেন। বিকজ আপনার মাথায় ওই মাইন্ডসেটটা সেট করে দেওয়া হয়েছে যে ইট ইজ এ সাবজেক্ট, ইউ ক্যান নট মেক এ মিস্টেক হিয়ার। তো এই মেন্টালিটি থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে, সাবজেক্ট এন্ড কম্পিটিটিভ মাইন্ডসেট থেকে বের হয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেটিভ মাইন্ডসেটে যেতে হবে। সো এই মাইন্ডসেটে যখন আপনি আসবেন তখন ভুলকে আপনি অতটা পাত্তা দিবেন না, ভুলকে আপনি এমব্রেস করবেন, শিখবেন শিখবেন, ভুল করবেন, আবার শিখবেন, চর্চা করবেন, ধীরে 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 আপনি পারফেকশনের লেভেলে যাবেন। এই হচ্ছে আমাদের মাইন্ডসেট শুরুর দিকে অ্যাটলিস্ট। বা ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট হিসেবে আমাদের মাইন্ডসেটটা শুধুমাত্র এখানে কিন্তু থাকবেন। আমাদের স্বপ্ন আরেকটু বড় করতে হবে।
আমাদেরকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। সরি, দাঁড়ান। মাইক্রোসফট, এবার পেয়েছি। জি, এই জন্য আপনাদের নিয়ে আমাদের স্বপ্নটা আরেকটু বড়। ওই মাইন্ডসেটটা স্টার্টিং পজিশন হিসেবে বিগিনার লেভেলে ঠিক আছে, বাট ওইটাই সারা জীবন পড়ে থাকবো আমরা, সারা জীবন ভুলভাল বলতে থাকবো এমন না। আমাদের স্বপ্নটা আরেকটু বড় দেখা দরকার ইউনিভার্সিটি পড়ো স্টুডেন্ট হিসেবে। বাংলাদেশে আমাদের মানে বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে আমাদের, এবং এটা আমাদের দায়িত্ব কর্তব্য। আমরা যদি এই স্ক্রিনশটটার দিকে তাকাই, এটা একটা টক শো এর স্ক্রিনশট। অনেকেই হয়তো এই শোটা দেখেছেন। পিয়ার্স মর্গান, অনেকে চিনে থাকবেন। বাংলাদেশে যেমন ধরেন যে ফেস দ্য পিপল এর সাগর ভাই আছে, ওই টাইপের আর কি, বাট আর একটু মোর প্রফেশনাল এন্ড অ্যাডভান্স বলতে পারেন। তো যখন হামাস আর ইসরায়েলের কনফ্লিক্টটা শুরু হলো আর কি, ওই সময় পুরো ওয়েস্টার্ন মিডিয়া বা ওয়েস্টার্ন ন্যারেটিভে বক্তব্যটা শুরু হতো এইভাবেই যে হামাস যা করেছে সেটা খুবই খারাপ, বাট এরপরও প্যালেস্তাইনের লোকজনদের এত দুর্ভোগ, এটা এটা আমরা মানি না। যদি কেউ প্যালেস্তাইনের পক্ষে কথা বলে, তার কথাটা এইভাবেই শুরু হতো। অর্থাৎ ব্লেমটা হামাসের উপরেই কেন যেন দিয়ে কথাটা শুরু করতে হতো। আমি ওই সময় মানে একটু ফ্রি ছিলাম আর কি ওই সময়টাতে, আনফরচুনেটলি বলেন বা ফরচুনেটলি বলেন। তো ওই সময় পুরো ন্যারেটিভটা নিজে নিজে আমি কনজিউম করতাম, অ্যানালাইসিস করতাম, কে কি বলছে, কে কিভাবে ন্যারেটিভ বিল্ড করছে। তো খেয়াল করতাম যে পুরো ওয়েস্টার্ন অ্যাটমসফিয়ারে কথা বলতে গেলেই শুরু হচ্ছে ওই কথা দিয়ে যে হামাসকে কন্ডেম করে দেন হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে। শুরুটা হতো হামাসের উপরে দোষ দিয়ে। ওই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে প্রথম একজন মানুষ যে দোষটা হামাসের উপরে না দিয়ে ইসরায়েলের ঘাড়ে দিয়ে কথা শুরু করেছে, সেটা হচ্ছে বাসসাম ইউসুফ। আহ আপনারা হয়তো এটা দেখে থাকবেন, না দেখলে আবার দেখতে পারেন, এটা ওই সময় খুব বেশি ভাইরাল হয়েছিল আর কি। তো প্রথম একজন যে ইসরায়েলকে অ্যাটাক করে সমানে সমানে লড়াই করতে পেরেছে পিয়ার্স মর্গানের সাথে। তো এই ব্যক্তি সে কিন্তু নেটিভ স্পিকার না। হি ওয়াজ বর্ন এন্ড ব্রট আপ ইন ইজিপ্ট, মিশরীয় আর কি। প্রেসিডেন্ট মুরসির শাসনামল পর্যন্ত উনি মিশরে ছিলেন। ওখানে উনি ডাক্তার ছিলেন পেশায়, পরবর্তীতে কমেডি শো করতেন আর কি, ইত্যাদি ইত্যাদি। এরপরে যখন সিসি আসলো, উনি ভয় টের পেয়ে আমেরিকায় চলে আসছেন। পরে আমেরিকার এখন সিটিজেন, বাট উনি কিন্তু বাই বাই বর্ন নেটিভ ইংলিশ স্পিকার না। তাহলে দ্যাট ইজ আওয়ার ড্রিম, যে আমরা নেটিভ স্পিকার না হয়েও নেটিভ স্পিকার একজন জার্নালিস্ট বা টক শো হোস্টের সাথে ডিবেট করতে পারবো বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের স্বার্থে যদি কোনো আঘাত আসে, বাংলাদেশের মানুষের স্বার্থে যদি কোনো আঘাত আসে, তাহলে বাংলাদেশের পক্ষে গ্লোবাল স্টেজে ডিবেট করার মতো পার্সোনালিটি আমাদের ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের মধ্যে থেকে উঠে আসে। হ্যাঁ, সবাইকে বাংলাদেশ হতে হবে তা বলছি না, বাট আমাদের স্বপ্নটা অ্যাটলিস্ট আমরা দেখতে চাই যে একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ আওয়ার স্টুডেন্টস এই ভালো। লেভেল। এরপরে আমাদের বাংলাদেশের ভালনারেবিলিটির দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু তিন দিক থেকে ঘিরে আছি ইন্ডিয়া দিয়ে। এবং আহ, ইন্ডিয়ায় বর্তমান যে সরকার আছে, এটা পলিটিক্যাল কথাবার্তা হয়ে যাচ্ছে। ইউ আর ফ্রি টু হোল্ড ডিফারেন্ট ওপিনিয়ন, নো প্রবলেম অন দ্যাট। জাস্ট আমরা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে শেয়ার করছি, কারো যদি এটা খারাপ লাগে তাহলে ক্ষমা করবেন। এটা জাস্ট একটা ওপিনিয়ন। সেটা হচ্ছে আমরা তিন দিক থেকে ঘিরে আছি ভারত দিয়ে। এবং ভারতের যে শাসক দল আছে এখন, তাদের আইডিওলজি অনেক অনেক দিক থেকেই কিন্তু আহ মানে ইসরায়েল থেকে খুব বেশি ভালো বলার সুযোগ অনেক সময় থাকে না। এবং ইসরায়েলের যারা জার্নালিস্ট আছে, তারা যেমন তাদের যেমন আইডিওলজি এবং তাদের যেমন ট্রেনিং আছে, আরএসএস বলেন, এই ধরনের সংগঠনগুলোরও একই রকম ট্রেনিং আছে। সো উই আর বেসিক্যালি লিভিং উইথ দ্য থ্রেট। আমরা একটা থ্রেটের সাথে এখানে বসবাস করছি। সো গড ফরবিড, আল্লাহ না করুক, যদি কখনো বাংলাদেশে এরকম কোনো কনফ্লিক্ট সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশের পক্ষে ভয়েস রেস করার মতো লোক আমাদের তৈরি থাকতে হবে। এমন না যে একটা কনফ্লিক্ট শুরু হয়েছে, দেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে তৈরি করে করে একটা ভিডিও বানালেন, আপনার ভিউ হবে 5টা, কেউ দেখবে না, আপনি আর ইনফ্লুয়েন্স কি ক্রিয়েট করবেন? তো আপনার এর আগেই প্রস্তুত থাকতে হবে, এর আগে আপনার ভয়েস রেডি থাকতে হবে, এর আগে আপনার ইউটিউব চ্যানেল বলেন বা নিউজ চ্যানেল বলেন সেটা পপুলার হয়ে থাকতে হবে। দেন অনলি ইউ উইল বি এবল টু ক্রিয়েট সাম ইম্প্যাক্ট। বাংলাদেশে এরকম উদ্যোগ মানুষজন কিন্তু প্রয়োজনীয়তা ফিল করছেন অলরেডি, এবং এই কারণে উদ্যোগ শুরু হয়েছে। আমরা ইন্ডিয়ায় দেখি ফার্স্ট পোস্ট, এটা একটা ইউটিউব চ্যানেল, আপনারা অনেকে হয়তো এটার সম্মুখীন হয়েছেন, ইউটিউব করলে এদের ভিডিও আসে। পালকি শর্মা নামে একজন আছে, ওনাদের মেইন হোস্ট মনে হয়, তার ভিডিও প্রায় আসে প্রায় আসে।
ওরা কি করে বেসিক্যালি বিভিন্ন নিউজ কভার করে, বাট এই নিউজ কভার করতে গিয়ে ওরা নিউজের ভিতরে ভিতরে ইন্ডিয়ার ন্যারেটিভ গুলো পুশ করে। আপনার দেখলে দেখতে পাবেন, হেডলাইন বলেন, বক্তব্যের টোন বলেন, ইন্ডিয়াকে সুপিরিয়র জায়গায় রেখে এবং অন্যান্য সারাউন্ডিং কান্ট্রি গুলোকে ইনফেরিয়র জায়গায় রেখে তারা কিন্তু তাদের ন্যারেটিভ গুলো এস্টাবলিশ করার ট্রাই করে ফার্স্ট পোস্টের মাধ্যমে। তো এটা থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে কিন্তু আরেকটা চ্যানেল শুরু হয়েছে, দ্য সেন্ট্রিস্ট নেশন। তো এটা ভালো, বেশ ওয়েলকামিং একটা প্রজেক্ট। আমরা হয়তো, যদি এখনো কেউ না দেখে, আমরা ইউটিউবে দেখবো, এটা সাবস্ক্রাইব করবো। কিন্তু এই উদ্যোগগুলো খুবই কম, একটা দুইটা উদ্যোগ হাতে গোনা। এরকম আরেকটা আছে, ডেল্টা ভয়েস। ডেল্টা ভয়েস, এটা আমার নজরে এসছে। বেচারি একজনই মনে হয়, উনি ভিডিও বানান, উনি সাংবাদিক, উনি ইন্টারভিউ নেন, মেবি উনি ক্যামেরাম্যান আর কি। তো অতটা প্রফেশনাল না, বাট হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট। আর সেন্টিস নেশনটা ইন দ্যাট কেস আমার মনে হয় যে মোর প্রফেশনাল। তো এই উদ্যোগগুলো আরো বেশি হওয়া দরকার। এই উদ্যোগগুলো যখন করা হয় তখন লোক খুঁজতে হয় ফেসবুকে পোস্ট দিয়ে বারবার। এরকম যেন না হয়, আমাদের যদি পর্যাপ্ত মানুষ রেডি থাকে যে একটা উদ্যোগ কেউ নিলে আমরা পর্যাপ্ত লোকবল সাপ্লাই দিতে পারবো, যারা অনেস্ট হবে, যারা কম্পিটেন্ট হবে, এই ধরনের মানুষ আমরা সাপ্লাই দিতে পারবো। আমরা যদি এই দুজন ব্যক্তির দিকে তাকাই, ওয়ান্স এগেইন পলিটিক্যালি আমরা হয়তো ভিন্ন মত পালন করতে পারি। আমি এখানে পলিটিক্যাল কোনো ভিউকে এন্ডোর্স করছি না, আমি জাস্ট ওনাদের কাজের জায়গাগুলো বলছি। বাংলাদেশের যে কোনো ইস্যু নিয়ে যদি ওয়েস্টার্ন মিডিয়াতে আপনাকে ইন্টারভিউ দিতে হয়, দেখা যায় কয়েকজন মানুষের মধ্যে ব্যারিস্টার পদের নাম চলে আসে। কেন আসে? উনি কি খুব বড় রাজনৈতিক দলের খুব বড় কোন লিডার? সেরকম বাংলাদেশের প্রেক্ষাপটে 2 বা 3 পার্টি পলিটিক্সে আসলে উনি ওই রকম বড় মতের কেউ না। বাট উনি কেন চলে আসেন? বিকজ অফ হিস ইংলিশ। এরপরে এই যে বিডা, প্রফেসর ইউনূসের শাসনামল আমিও বলছি না, ইউনূসের সময় আর কি, বিডার যে সম্ভবত নির্বাহী ছিলেন আশিক চৌধুরী, ওনার একটা প্রেজেন্টেশন খুব বেশি ভাইরাল হয়েছিল, বাংলাদেশে কেন ইনভেস্ট করা দরকার এটা নিয়ে, ইন্টারন্যাশনাল অডিয়েন্সদের সামনে খুব বেশি ভাইরাল হলো ওইটা। কেন? ওই প্রেজেন্টেশনটা খুব আহামরি কোনো কথাবার্তা কি ছিল? তেমন কিছু আমার কাছে মনে হয়নি, কিন্তু জাস্ট কি ছিল, গুছালো একটা প্রেজেন্টেশন ছিল, এবং হিজ ইংলিশ ওয়াজ টপ নচ যেটাকে বলে। তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, এই সুযোগগুলো আমাদেরকে নিতে হবে, এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। এরকম আরো ব্যারিস্টার ফুয়াদ, আশিক চৌধুরী আমাদের মধ্যে থেকে অহরহ ক্রিয়েট হতে হবে। এই হচ্ছে আমাদের স্বপ্ন। এখন এই স্বপ্নটা কিন্তু এই কোর্সের মধ্যে আমরা অ্যাচিভ করতে পারবো, এটা আমি কখনো বলার বলার সুযোগ নেই আসলে, বিকজ দ্য টার্গেট অফ দিস কোর্স ইজ টু বিল্ড আ সলিড ফাউন্ডেশন অনলি। আমাদের ফাউন্ডেশনটা যেন সলিড হয়, and then the rest is up to us how we can build upon based on that foundation. ফাউন্ডেশন থেকে এরপরে আমরা কি করব, এটা এখন আমাদের উপরে ডিপেন্ড করবে। একটা অ্যানালজি আমরা যদি দেখি, ধরেন আপনি 2 মাসের একটা অফার পেয়েছেন কোনো জিম থেকে, আপনার বাসার পাশের জিম থেকে প্রমোশনাল অফার পেয়েছেন 2 মাসে, 100 টাকা ফি মাত্র, কথার কথা। তো জিমে ভর্তি হয়েছেন, আপনি 2 মাস ব্যায়াম করছেন, মাসল টাসল হয়েছে আর কি এরকম। বাট এই অফার শেষ হয়ে যাওয়ার পরে এখন যে 1,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, সেটা আর আপনি হচ্ছেন না, এবং বাসায়ও ব্যায়াম করছেন না, বরং আপনি 2 মাসের রেস্ট নিচ্ছেন। দেন কি হবে? কয়েকদিন পরে আপনার মাসেল মাসেল স্ট্রেংথ বা যাই বলেন ফিটনেস কমতে 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 কয়েক মাস পরে আপনি আবার আগের জায়গায় কিন্তু ফেরত আসবেন। অন দ্য আদার হ্যান্ড, একজন ব্যক্তি সে 100 টাকায় জিমে ভর্তি হয়েছে, এরপরে জিম ছেড়ে দিচ্ছিল, কিন্তু একটু কমেছে, বাট সে বাসায় ব্যায়াম করা চালু রেখেছে। কিছুদিন পরে জিমেও মাঝে মাঝে যাওয়া শুরু করেছে। দেন দেখবেন তার স্ট্রেংথ কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে, তার ফিটনেসও বাড়বে, মাসলও বাড়বে, স্ট্রেংথও বাড়বে। So this goes to any development actually. After a certain period of time, if you stop doing this, you'll forget how to do that. Even আপনি চিন্তা করবেন, আমি অবাক হয়ে গেছি, আপনি যদি হাঁটাও বন্ধ করে দেন, আপনি কিন্তু ভুলে যাবেন। এটা হয়তো মনে করবেন যে বাড়িয়ে বলছি, বাট এটা বাস্তব দেখেছি আমি এখানে যেখানে থাকি, বাংলাদেশি কমিউনিটির মধ্যে থাকি। আমাদের বাসার পাশে একজন নেইবার আছে, ওনার ছেলে 7-8 বছর বয়স, হঠাৎ একদিন পড়ে যে পা ভেঙে গেছে আর কি, ফ্র্যাকচার হয়েছে। তো ডাক্তারের কাছে গিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার প্লাস্টার করে দিয়েছে, দেন প্লাস্টার লাগাইনি প্রথমে, আবার প্লাস্টার করতে হয়েছে। তো এর মধ্যে কয়েক মাস চলে গেছে, এই 3-4 মাস সে হাঁটতে পারেনি, ফুল বেড রেস্টে ছিল। দেন এরপরে যখন প্লাস্টার করে আসলো, ডাক্তার বলছে যে 7 দিন পরে তাকে আপনারা হাঁটাবেন, নো প্রবলেম। এখন তাকে ধরেও হাঁটানো তো দূরের কথা, দাঁড় করানো যাচ্ছে না। দাঁড় করাতে গেলে সে কান্না করতেছে, বলছে বাবা আমি পারতেছি না, আমি পারি না, আমার পায়ে ব্যথা করছে। কারণ তার পায়ের যে রগ গুলো আছে এগুলো খুব স্টিফ হয়ে গেছে, ওইটার যে ফ্লেক্সিবিলিটি একদম চলে গেছে।
তো সে মুভ করাতে পারছে না, এবং পাটাতে তার ভাঙা পা না, কিন্তু আমরা ভালো পাটার কথা বলছি। বলতে পারেন যে স্যার ভাঙে গেছে, ওটা তো একটু সময় লাগবে না, ভালো পাটা, ভালো পাটাতে সে ভর দিয়ে দাঁড়াতে পারছে না, কারণ সে 4 মাস ধরে দাঁড়ায়নি। তাহলে চিন্তা করেন, দাঁড়ানোর মতো ফান্ডামেন্টাল একটা আমাদের স্কিল, এটাও আমরা ভুলে যাই যদি না চর্চা করি। তো কোর্স শেষে যদি আপনি মনে করেন যে ইংলিশ শিখে গেছেন ভাই, আর কিছু দরকার নেই, দেন এই অবস্থা হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি একটু কন্টিনিউ করেন, নিজেকে নিজে সেলফ লার্নিং করেন, সেলফ প্র্যাকটিস চালু রাখেন, পার্টনারদের সাথে কথাবার্তা চালু রাখেন, তাহলে আপনার গ্রোথটা এরকম হতে থাকবে। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা একটা লাইফ লং জার্নি হওয়া উচিত। ইভেন আমি এখন পর্যন্ত শিখছি, এখন প্রতিদিন আমি নতুন ওয়ার্ড পেলে সার্চ দিই, উচ্চারণটা দেখি, নিজে নিজে প্র্যাকটিস করি, মাঝে মাঝে ইংরেজি শুনি, জাস্ট টু কিপ মাই সেলফ আপডেটেড। সো এটা আপনাদের করতে হবে, এই মেন্টালিটি নিয়ে কোর্স শুরু করতে হবে। আর কিছু নেগেটিভ বিষয় আছে, আমরা যদি একটু দেখি, এই বেচারা দেখেন উঠছে, অনেক অনেক উপরে উঠেছে, বাট সে এক ধাপ আগাচ্ছে আবার পিছনে তাকাচ্ছে, যদি তার পাটা ফসকে যায় তাহলে তো নিচে পড়ে যাবে। এই মেন্টালিটি আসলে আমাদেরকে হোল্ড ব্যাক করে রাখে, ইংলিশের ক্ষেত্রে অ্যাটলিস্ট। ফিয়ার অফ মেকিং মিস্টেক, ভুল করার ভয়। একটা ভুল করলে কি হবে, আমাকে লোকজন হাসবে, ভাববে যে দূর মুখে যাচ্ছে, ইংলিশ বলতেছে পারে না, আবার ইংলিশ বলে কেন। এই মেন্টালিটি গুলো আমাদের মধ্যে চলে আসে, নেগেটিভ সাইকোলজি। এগুলো থেকে বের হয়ে আসতে হবে, ফিয়ার অফ মেকিং মিস্টেক থেকে আপনি বের হয়ে আসতে হবে। কারণ ল্যাঙ্গুয়েজে একটা ভুল হলে আপনি পড়ে যাবেন না ধপাস করে, আপনি যেখানে আসছেন সেখানে থাকবেন। বিলিভ মি, ইউনিভার্সিটির, বাংলাদেশের ইউনিভার্সিটির কথা বলছি না, বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেসর বাইরের দেশে এসে ওই ইউনিভার্সিটিতে প্রফেসর হয়েছে, আবার বাংলাদেশে গেছে, যে এখন আমেরিকায় আছে, ওইখানে এখন ইউনিভার্সিটির টিচার। এইরকম ব্যক্তি ঘন্টার পর ঘন্টা ঘন্টা ইংলিশে লেকচার দেয়। আমি গিয়ে মানে ওনার কোনো লেকচারে গেলেই বুঝি, জাস্ট আমার মনে হয় যে এটা কি ইংলিশ বলতেছে, মানে ভুল ভাল, সেন্টেন্স গুলো প্রপার হচ্ছে না, সব কথার মধ্যে দা 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 লাগাচ্ছে। বাট উনি ঘন্টার পর ঘন্টা ইংলিশে লেকচার দিচ্ছে, উনি মানে ওয়ার্ল্ড রিনাউন্ড জায়গাতে প্রফেসর। সো ওয়ান অর টু মিস্টেক্স ডাজন্ট রিয়েলি ম্যাটার। এই মেন্টালিটিটা আমাদের নিয়ে আসতে হবে, যেটা আমি বললাম যে কমিউনিকেশন, আমি আমার কথা বুঝাতে পারলে হয়েছে ভাই। আমি ওই যে যে ব্যবসায়ের কথা বললাম, ওনার সাথে যখন ওনার গাড়িতে মাঝে মাঝে লং ড্রাইভে গেলে আমাকে নিয়ে যায়, কারণ আমরা ওইখানে বসে বসে প্র্যাকটিস করি। তো উনি হঠাৎ করে একদিন বলতেছে যে ভাই, এখন আমার সাথে আপনি সবসময় ইংলিশে কথা বলবেন। আমি বললাম, "এটা বলি তো, হঠাৎ এই কথা।" বলতেছে যে, মানে উনি নিজে বলতেছে যে আসলে আমি মালয় পারি। আমি হঠাৎ করে চিন্তা করলাম, আমি মালয় পারি, ইংলিশ পারি না। তো মালয় আমি পারি কেমনে, আমি তো মালয় কোনোদিন পড়াশোনা করে নাই। তো আমি এখান থেকে আসার, এখানে মালয়েশিয়া আসার পরে আমি ওই মালয় বলতে 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 ট্রাই করতে করতে আমি এখন মালয় পারি। তো ভুল হোক শুদ্ধ হোক, আমি কিন্তু মালয় বলতে বলতে এখন ভালোই ফ্লুয়েন্ট আমি মালয়তে। তো ইংলিশ আমি এইভাবে বলতে বলতে পারবো, ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ, আর তো কিছু না, মালয় ল্যাঙ্গুয়েজ কিছু না। তো এই যে মেন্টালিটি, এটা আমাদের লাগবে। আমার ভুল হোক যাই হোক ভাই, আমি আমার মনের ভাব প্রকাশ করার ট্রাই করবো। উনি একদিন রাস্তায় যাচ্ছি, তো ওনাকে মাঝে 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 আমি প্র্যাকটিস করাই যে আশেপাশে কি কি ঘটছে এটা ইংলিশে বলেন আমার সাথে। তো যাইতে যাইতে রেড লাইট আসছে, তখন আমরা লাইট নিয়ে কথা বলতেছি, যে ওয়েন দ্য লাইট টার্নস রেড উই শুড স্টপ। লাইটটা লাল হয়ে গেলে আমাদের থেমে যাওয়া দরকার। ওয়েন দ্য লাইট টার্নস গ্রিন উই ক্যান গো অ্যাগেন। এরকম আর কি, সহজ সহজ ইংলিশে ওনার সাথে কথা বলি। উনি আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, শুড মানে কি? চিন্তা করছেন কি বলছে, শুড মানে কি? সো এই ব্যক্তি শুড মানে জানে না, বাট উনি আমার সাথে ঘন্টার পর ঘন্টা ইংলিশে কথা বলছে। তাহলে ওনার নলেজটা বা ওনার ভোকাবুলারির জায়গাটা কত কম। বাট এরপরে উনি আপনাদের অনেকের থেকে বেশিক্ষণ ধরে ইংলিশে কথা বলতে পারবে যে কোনো জায়গায়, বিকজ অফ হিস কনফিডেন্স। কারণ উনি কেয়ার করে না মিস্টেক নিয়ে, উনি জানে উনার ভুল হয়, বাট উনি তাও বলে। আরেকদিন রাস্তাতে যাচ্ছি, পাশে ফায়ার ক্রিয়েট হয়েছে, জঙ্গল, মালয়েশিয়াতে তো প্রচুর বন জঙ্গল আর কি। খুব রোদ এখন, ইদানিং বৃষ্টিও কম হচ্ছে। তো জঙ্গল ক্রিয়েট হয়েছে, মানে জঙ্গলের মধ্যে আগুন ক্রিয়েট হয়েছে, ওই যে ওয়াইল্ড ফায়ার যেটাকে বলে। তো আমি এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করলাম, কনভারসেশন চালাচ্ছি ওনার সাথে, যে এখন অনেক বেশি রোদ ইত্যাদি ইত্যাদি। তো উনি বলছে, ইয়েস, দ্য দ্য ট্রিজ আর ভেরি হট, দ্য সান ইজ ভেরি হট, এরকম বলতেছে ওনার ভাষায়। দেন হঠাৎ করে বলতেছে, ওই যে কি জানো, ওই যে কি বলে ওটাকে, ওই যে বালু বালু। আমি বললাম স্যান্ড। বলছে, ইয়েস ইয়েস, দ্য স্যান্ড ইজ অলসো হিটেড আপ। তো চিন্তা করেন, উনি ফুড মানে জানে না, স্যান্ড মানে জানে না, কিন্তু আমার সাথে ওয়াইল্ড ফায়ার নিয়ে কথা বলছে গাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা। এমন না যে দেখা হলো, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ ব্রাদার, আই এম ফাইন, জাস্ট এটুক না, উনি ওয়াইল্ড ফায়ার নিয়ে আমার সাথে গাড়ির মধ্যে কথা বলছে, কনভারসেশন করছে রিয়েল লাইফে।
তো এটা আপনারাও পারবেন, জাস্ট মেন্টাল শিফটটা দরকার, ওই কনফিডেন্স, ওই সাহসটা দরকার, ভয়টাকে ঝেড়ে ফেলা দরকার। এরপরে আরেকটা প্রবলেম আছে আমাদের, সেটা হচ্ছে কমফোর্ট জোনের মধ্যে আটকে যাওয়া। এই যে বেচারা কম্বলের মধ্যে ঢুকলে আর আমরা বের হতে চাই না কিন্তু। তো কমফোর্ট জোন মানে কি? যে কাজটা আপনি সচরাচর সবসময় করেন, যেটাতে আপনি অভ্যস্ত, যেটা করতে গেলে আপনাকে নতুন করে পুশ করা লাগে না, দ্যাট ইজ আওয়ার কমফোর্ট জোন অ্যাকচুয়ালি। বাট ইফ উই ওয়ান্ট লার্ন সামথিং নিউ, উই মাস্ট কাম আউট অফ দ্যাট কমফোর্ট জোন। আপনি কমফোর্ট জোনে আছেন মানে গতানুগতিক কাজ করছেন, নতুন কিছু করছেন না। আর আপনার ডিসকমফোর্ট ফিল হচ্ছে, শাইনেস ফিল হচ্ছে, নার্ভাসনেস ফিল হচ্ছে, ঠোঁটের কোণে ঘাম আসছে, কান গরম হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ইউ আর ট্রাইং সামথিং নিউ, ইউ আর লার্নিং নাও। আপনি শিখছেন নতুন কোনো কিছু। তো কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। এই ইংলিশ বলতে একটু কেমন লাগে, কে কি মনে করে, স্যার আজকে থাক, আজকে বাংলায় বলি, আগামীকাল থেকে ইংলিশ বলবো, এইগুলো থেকে ঝেড়ে ফেলতে হবে একদম। ইংরেজি বলার ডাক আসলে আপনি দাঁড়ায় যে বলবেন। আপনার লজ্জা লাগবে, আপনি নার্ভাস ফিল করবেন, দ্যাট ইজ ওকে। অবশ্যই আপনি নার্ভাস ফিল করবেন, লজ্জা অবশ্যই লাগবে, এটা এটা স্বাভাবিক, কারণ এটা আপনি নতুন করছেন। একজন লজ্জা পাওয়ার পরও চালু রাখবে, সে ধীরে ধীরে লজ্জা কাটায় উঠবে। আর যে লজ্জা পেয়ে থেমে যাবে, সে ওই জায়গায় থেকে যাবে, সে কমফোর্ট জোন, ওই বক্সের মধ্যে থেকে যাবে। তো ইউ নিড টু চুজ হু ইউ ওয়ান্না বি। আপনি কার মতো হতে চান, সেটা আপনাকে চুজ করতে হবে। আর থার্ড একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে আমরা বলি না যে সিরিয়াস মোমেন্টে হেসে ফেলা। তো কোনোভাবে সিরিয়াস হতে না পারা, বা খুব বেশি লজ্জা, ব্যাপারগুলোকে সিলি হবে নেওয়া, এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, একটু সিরিয়াসনেস কাজ করতে হবে ভাই। এটা এমন একটা স্কিল, বললাম তো, আপনার জীবন চেঞ্জ করে দেবে। এখন আপনি যদি বলেন স্যার আজকে এটা ছিল ওটা ছিল, ক্লাসে জয়েন হতে পারি নাই, হোমওয়ার্ক কি, এত হোমওয়ার্ক কেন দেন, আমরা তো সময় পাই না, তাহলে হবে না। আপনাকে এটাকে সিরিয়াসলি নিতে হবে। আহ, আপনাদের সাথে আরেকটা গল্প শেয়ার করি। আমি আমার লাইফে ইংলিশ কোর্স একটাই করেছিলাম। আইএলটিএস এর জন্য টুকটাক পড়াশোনা করেছি, বাট ইংলিশ কোর্স আকারে একটাই করেছিলাম। এসএসসি পরীক্ষার পরে 3 মাস ব্যাপী একটা কোর্স করেছিলাম। এর বাইরে ইংলিশের পরে আমার কোনো কোর্স করার সুযোগ হয়নি। তো অনেকের লাইফে এটাই হবে যে দিস কোর্স মে বি দ্য অনলি কোর্স ইউ উইল বি এনরোল এনরোলড ইন এভার। সারা জীবনে আর কোনো কোর্সে, হয়তো ইংলিশ কোর্সে আপনি এনরোল হবেন না। তো এই কোর্সটাকে ওইভাবে একটু সিরিয়াসলি নেবেন। যে কাজগুলো দেওয়া হবে একটু কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ আহ কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো। আমাদের কোর্সের ফোকাস হচ্ছে মূলত 2-3 জায়গায়। প্রথমটা হচ্ছে গ্রামার। গ্রামারের কিছু বেসিক একদম সেন্টেন্স মেকিং টাইপের যেগুলো, সেগুলো নিয়ে আমরা কিছু কাজ করবো, ওগুলোকে বেস ধরে ধরে আমরা প্র্যাকটিস করবো। অনেকের কাছে মনে হতে পারে যে স্যার এগুলো কি পড়ান, সেন্টেন্স কিভাবে বানাতে হয়, আই এম এ বয়, ইউ আর এ গার্ল, এগুলো তো আমরা জানি। আবার অনেকের কাছে মনে হবে যে স্যার এটাই আমি জানি না। সো আমরা বেসিক থেকে ধরবো। যারা এটা জানেন সমস্যা না, তারা সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করবেন। যাদের জন্য এটাই অনেক কিছু, তারা ওইটাই বেসিক থেকে শুরু করবো আমরা। এরপরে ভোকাবুলারির ক্ষেত্রে আমরা টুকটাক কিছু কাজ করবো। বেসিক্যালি ভোকাবুলারি কিভাবে ডেভেলপ করতে হয়, এনরিচ করতে হয়, এই ওয়ে গুলো আমরা শিখাবো। ভোকাবুলারি নিয়ে আমরা খুব বেশি স্ট্রেস আউট হব না, বিকজ ওই যে বললাম আমার বসের মতো, যে স্ট্যান্ড জানে না, শুট জানে না, বাট এরপরে ইংলিশে কথা বলতে পারে। সো দ্য রিয়েলিটি ইজ দিস অ্যাকচুয়ালি, আমরা ভোকাবুলারি না জানার কারণে কথা বলতে পারি না এরকম না। আমরা প্র্যাকটিসের অভাবে, সাহসের অভাবে কথা বলি না, বলতে পারি না। এরপরে আমরা স্পিকিং তো অবশ্যই প্র্যাকটিস করবো। এইটা তো আর নতুন করে বলার কিছু নেই। এর বাইরে হচ্ছে প্রনাউন্সিয়েশনের উপরে আমরা একটু বিশেষভাবে শিখবো আর কি, জোর দেবো। অনেকের কাছে এই জায়গাটায় এসে মনে হবে যে নতুন নতুন শিখছেন, একেবারে জীবনেও শিখেন না, এই ধরনের বিষয় মনে হবে। তো আমি রিকোয়েস্ট করবো যে যারা বেসিক আছেন, অথবা অনেকে থাকতে পারেন যারা একটু অ্যাডভান্স, ওনাদের কাছে গ্রামার গুলো মনে হবে যে এগুলো জানি, But তারাও আমার মনে হয় প্রনাউন্সিয়েশন পার্টটা থেকে হলে খুব বেশি উপকৃত হবেন অ্যাটলিস্ট। মানে প্রনাউন্সিয়েশন পার্ট থেকে হলেও অ্যাটলিস্ট খুব বেশি উপকৃত হবেন। তো কোর্সে আমরা সবাই সমান তালে যেন অ্যাটেন্টিভ থাকি। এই ছিল মোটামুটি প্রিলিমিনারি কিছু কথাবার্তা। এখন চলেন যেন বোর্ড না হয়ে যায়, এই জন্য একটা কুইজ আমরা আহ নিয়ে নেব। কুইজের কোশ্চেনটা হচ্ছে, আপনার চ্যালেঞ্জ নিজের কাছে কোনটা মনে হয় বিগেস্ট চ্যালেঞ্জ ইংলিশ ইংলিশ ফ্লুয়েন্সির ক্ষেত্রে? আপনি ফ্লুয়েন্ট হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোনটা? এই কিছু পয়েন্ট দেওয়া থাকবে, এগুলোকে আপনি রেটিং করবেন 1 থেকে 5 এর মধ্যে। আমরা স্টার দিই না, 1 স্টার, 5 স্টার, 2 স্টার। 1 মানে হচ্ছে নট আ প্রবলেম, মানে এটা তেমন কোনো ইস্যু না। আর 5 মানে হচ্ছে ভেরি ডিফিকাল্ট, মানে এটা আপনার জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ। সো আচ্ছা, ক্লাস শেষে কিন্তু আরেকটা এক্সিট টিকিট থাকবে। মেবি ভাইয়েরা অ্যাটেন্ডেন্স শিট চ্যাট বক্সে দিবেন বলছেন, বাট
অ্যাটেন্ডেন্স ক্লাস শেষে আজকে দেওয়া হবে, আমি এক্সিট টিকিট দেবো একটা, সেটা একটা কুইজের মতো হবে। ওই কুইজে যারা পার্টিসিপেট করবেন তাদের নাম মানে অটোমেটিকলি অ্যাটেন্ডেন্স শিটে অ্যাড হয়ে যাবে, দেখছি নতুন করে আলাদা অ্যাটেন্ডেন্স শিট নেওয়ার প্রয়োজন হবে না। তাহলে চলেন আমরা এখন কুইজের দিকে চলে যাই। চ্যাট বক্সে দেখেন লিঙ্কটা দেওয়া হয়ে গেছে, আমাদের আজকের কুইজের লিঙ্ক। কি ফ্রি টু কি শুরু করেছেন তো? যে আমরা আননেসেসারি চ্যাটিং না করি, মেবি আমরা এটাকে অফ করে দিতে পারি। জি, কুইজের লিঙ্কটা আবার দেওয়া হলো, আমরা সবাই পার্টিসিপেট করি দ্রুত। আমি গ্রুপে দেখেছি প্রায় 300 প্লাস পিপল রেজিস্ট্রেশন মানে গ্রুপে আছেন। ক্লাসে যদিও সংখ্যাটা কিছুটা কম, বাট আমরা যারাই আছি আমি চাই যে 100% পিপল আমরা দ্রুত কুইজটা সাবমিট করি। এটার মাধ্যমে আমাদের প্রসেসটার সাথে একটু পরিচয় হয়ে যাবে যে আমাদের কোর্সে কিভাবে কুইজ গুলো হবে। রেটিং করবেন 1 থেকে 5 এর মধ্যে। 5 হচ্ছে বড় সমস্যা, 1 হচ্ছে ছোট সমস্যা। তো আমরা দেখতে চাই যে আপনাদের মতে আপনাদের প্রবলেম গুলো কোথায়। নলেজ গ্যাপ, ফিয়ার অফ মেকিং মিস্টেকস, শাইনেস, ল্যাক অফ এনভায়রনমেন্ট, এই কয়েকটা বাধা দেওয়া আছে, এগুলোকে একটু রেটিং করবেন। ওকে, প্রায় 107 জন ভাই ভাই বোন অলরেডি সাবমিট করেছেন, আরো কিছু বাকি আছে। আমরা সবাই সাবমিট করি দ্রুত দ্রুত। এটা ছোট কাজ, এত বেশি সময় নিলে হবে না, তাই না? 110। ওকে, আর অল্প কিছু ভাই বাকি আছে, আমরা সাবমিট করি। আমরা একটু দেখি তাহলে আপনাদের কাছে কোনটা প্রবলেম মনে হয়। তো নলেজ গ্যাপ 2.6, 2.67, ওকে, মানে বিলো 3 আর কি এটা। এরপরে আমরা দেখি ফিয়ার অফ মেকিং মিস্টেকস, হ্যাঁ এটা 3-এর থেকে বেশি, প্রায় 3.4-এর মতো। অ্যাভারেজ রেটিং আর কি, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের রেসপন্স। শাইনেস, এটা আরো বেশি, এত লজ্জা পেলে হবে? আচ্ছা, এরপরে ল্যাক অফ এনভায়রনমেন্ট, আচ্ছা এটা এত সমস্যা মনে করছেন না আপনারা, যদিও 3 এর উপরে যথেষ্ট। তাহলে আপনাদের মানে আপনাদের দৃষ্টিতে র্যাঙ্কিং করলে প্রথম সমস্যা হচ্ছে শাইনেস, সেকেন্ড সমস্যা হচ্ছে ফিয়ার অফ মেকিং মিস্টেকস, থার্ড হচ্ছে ল্যাক অফ এনভায়রনমেন্ট, আর ফোর্থ হচ্ছে নলেজ গ্যাপ। তাহলে দেখেন সমস্যাগুলো বেশিরভাগই আসলে মেন্টাল। মেন্টাল
ফিয়ার অফ মেকিং মিস্টেক, শাইনেস, এগুলো হচ্ছে মেন্টাল প্রবলেম। এগুলো জাস্ট ঝেড়ে ফেলতে হবে, মন থেকে ঝেড়ে ফেলতে হবে। স্বপ্নটা বড় করতে হবে। একটু লজ্জা পাবেন, আমি আমি বলি সব সময় যে লজ্জা পাচ্ছেন মানে আপনি নতুন কিছু শিখছেন, আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। তো এদিকে ভিতরে ভিতরে লজ্জা পাবেন, বাট এইটারও ভিতরে আপনি আনন্দ পাবেন যে ওকে ওকে, আমি এখন লজ্জা পাচ্ছি, তার মানে নিশ্চয়ই আমি নতুন কিছু শিখছি। আর ভয় তো ঝেড়ে ফেলতে হবে, ভুল করলে আপনারা কেউ ধরে মারবে না। তো এই গেল ব্যাপার, চলেন আমরা একটু সামনে আগাইতে হবে। আমরা যে কোর্সে আজকে শুরু করতে যাচ্ছি, এটা অনলাইন কোর্স। অনলাইন কোর্সে কিছু পজিটিভ দিক আছে, কিছু মন্দ দিকও আছে। পজিটিভ দিক হচ্ছে আমরা অনেকজন ভাই বোন একসাথে, মানে বিভিন্ন জায়গা থেকে একসাথে কানেক্টেড হতে পারছি। অফলাইন হলে এটা পসিবল হতো না। অন দ্য আদার হ্যান্ড, অফলাইন কোর্সের কিছু আলাদা প্রবলেমও আছে। প্রথম প্রবলেম হচ্ছে যে এটা মাঝে মাঝে অনলাইন কোর্সটা বাজার হয়ে যায়। যদি সবাইকে আনমিউট করতে দিই, একজন এক একটা কথা বলে, অনেক সময় নয়েজ আসে বাইরে থেকে। অনেক সময় আমরা যখন প্র্যাকটিস করবো, আমরা বলবো ABCD, তখন একজন বলে উঠবে এ, মানে মেবি তার নেটওয়ার্কের কোনো ইস্যু আছে। তো এরকম প্রবলেম গুলো হয়। এরপরে অনেক সময় এই যে চ্যাট বক্সে এলোমেলো চ্যাটিং হয়, এলোমেলো মেসেজ দেওয়া হয়, সব মিলিয়ে মনোযোগটা অন্যদিকে শিফট হয়ে যায়। আর মাঝে মাঝে এটা হয়, আপনি খুব কষ্ট করে মনোযোগের সাথে চেয়ারে বসছেন, এদিকে ল্যাপটপও চলছে, ক্লাসও আমি মহা উদ্যমে ক্লাস করাচ্ছি, বাট আপনি শুনতে শুনতে ঘুমায় পড়ছেন আর কি। তো এই প্রবলেমটাও আপনাদের অনলাইন কোর্সে হয়ে থাকে। এটা স্বাভাবিক, হতে পারে। এগুলো থেকে বের হওয়ার জন্য আমাদের কিছু প্রিকশন মানে মেনটেন করতে হবে, তাহলে এগুলো কমবে। এই জন্য আমরা কিছু রুলস ঠিক করবো আমাদের নিজেদের জন্য। সবাই এগুলো মেনে চলতে হবে, পারবেন তো? ইনশাআল্লাহ পারতেই হবে। প্রথম বিষয় হচ্ছে ক্যামেরা অন। এভরিওয়ান নিডস টু কিপ দেয়ার ক্যামেরাস অন। ক্যামেরাটা অন রাখতে হবে। এইটাতে দেখবেন যে আপনার মেন্টালিটি শিফটটা টের পাবেন আপনি। ক্যামেরা অফ থাকলে আপনার অ্যাটেন্টিভনেস এক এক লেভেলে থাকবে, ক্যামেরাটা অন থাকলে আপনার দেখবেন মেন্টাল সেটআপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা আপুরা আছেন, আপনারা কারো যদি সমস্যা মনে হয় তাহলে অফ রাখতে পারেন, অথবা আপনারা বাইরে যেভাবে ক্লাসের এনভায়রনমেন্টে যেভাবে থাকেন সেইভাবে থেকেও আপনারা ক্যামেরাটা অন করতে পারেন, নো প্রবলেম। অনেকের হয়তো আশেপাশে সারাউন্ডিং এর কারণে একজন দুজনের প্রবলেম হতে পারে, বাট আমি চাচ্ছি যে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস শুড লিভ দেয়ার ক্যামেরাস অন। ক্যামেরাটা অন থাকবে, ক্লাসে জয়েন করে ক্যামেরা অন। এটা হচ্ছে কমন রুল, আমাকে যেন বারবার বলতে না হয় যে ভাই ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। ক্যামেরা যেন অনই থাকে। এরপরে ইন্টারনেট কানেকশনটা যে জায়গায় গেলে আপনার সর্বোচ্চ পান আপনি, সেই জায়গায় একটু থাকা। পাওয়ার সাপ্লাই ঠিক মতো রাখা, হয় কানেক্টেড রাখা অথবা আগে থেকে চার্জ করে রাখা। এর বাইরে হোস্টের হাতে কিছু কন্ট্রোল থাকবে, কাকে আনমিউট করবো, কাকে মিউট করবো, এগুলোতে একটু আপনারা পজিটিভলি নেবেন। কেউ অফেন্ডেড ফিল করবেন না, কারণ এটা ক্লাসের এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য আর কি। মেনলি আপনারা সহযোগিতা করবেন, কোনো কিছু বলতে হলে আমরা হ্যান্ড রেজ করে বলবো ইনশাল্লাহ। টেক্সটিং বা চ্যাটিং এগুলো আমরা না করে ক্লাসের দিকে মনোযোগ দেবো। কারণ অনেক সময় এমন কিছু কথা থাকবে যেগুলো 1 সেকেন্ড 2 সেকেন্ডে চলে যাবে, আপনি মনোযোগ অন্যদিকে গেলে আপনি মিস করবেন সেটা আসলে। আর আশেপাশের এনভায়রনমেন্টটা একটু সাইলেন্ট রাখার ট্রাই করা। আপনি যে রুমে আছেন ওই রুমে 3 4 জন আছে, ওখানে ক্লাস না করে যদি সুযোগ থাকে যেখানে কেউ নেই ওখানে যে একটু ক্লাসে বসা। কারণ আমরা ক্লাসে প্র্যাকটিস করবো, আপনাকে আনমিউট করতে বলবো, ওই সময় যদি বুলবুল বুলবুল করে আওয়াজ আসে তো সবার ডিস্টার্ব হবে, তাই না? এরপরের ব্যাপার হচ্ছে আমাদের টার্গেট থাকবে 100% অ্যাটেন্ডেন্স। প্রতিটা ক্লাসে আমরা নতুন নতুন বিষয় শিখবো এবং একটা আরেকটার সাথে রিলেটেড, একটাকে বেস ধরে ধরে আমরা কিন্তু আগাবো ক্রনোলজিক্যালি। এই কারণে আমরা কোনো ক্লাস মিস না দেওয়ার ট্রাই করবো। এবং সার্টিফিকেটের ক্ষেত্রে আমাদের অলরেডি ঘোষণা দিয়েছেন ভাইরা যে অ্যাটলিস্ট 80% অ্যাটেন্ডেন্স থাকতেই হবে। শুধু অ্যাটেন্ডেন্স না, অ্যাটেন্ডেন্সের বাইরেও কোর্স শেষে আমাদের এক্সাম হবে, এক্সামেও পাস করতে হবে। এই দুইটা শর্ত ফিল আপ করার পরে আপনারা সার্টিফিকেট পাবেন। তো সার্টিফিকেটটা কাজে লাগতে পারে যে কোনো জায়গায়। একটা জব ইন্টারভিউতে আপনি হয়তো ইংলিশে ভালো এমনিতেই, বাট আপনি এমনিতে বলার থেকে কিছু যদি শো করতে পারেন, অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে। আসলে এটার তেমন রিয়েল কোনো ভ্যালু হয়তো বা নেই, বাট অনেক ক্ষেত্রে কাজে লেগে যায়। যার কিছুই নেই তার জন্য এটা অনেক সময় দরজা খুলে দেয় আসলে। আমি নিজেও ছিলাম তো, আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম, তো সিভি আসলে সিভিতে দেখতাম যে ইংলিশ রিলেটেড কিছু লেখা আছে কিনা, বা ওই রিলেটেড কোনো সার্টিফিকেট বা কোনো কোর্সের কোনো প্রমাণ আছে কিনা। যদিও জানি যে কোর্স করলে সবাই সব শিখে যায় না, বাট থাকলে একটু মনে এই ভরসাটা পাওয়া যেত ওকে কিছু না কিছু সে পারবে। তো এই সার্টিফিকেটটা আমরা ট্রাই করব সবাই অ্যাচিভ করার। পাশাপাশি শেখার জন্য আমাদের আসলে অ্যাটেন্ডেন্সটা মেনটেন করা দরকার।
অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে ভাইয়েরা। এটা মানে কিরকম, আমরা ক্লাসে সবাইকে আনমিউট করতে দিতে পারবো না, এটা বলে নিলাম, আগে মাপ চেয়ে নিলাম। কিন্তু আপনি মিউট থাকেন বা আনমিউট থাকেন, আপনি আপনার জায়গায় বসে ঠোঁট নড়াবেন, মুখ নড়াবেন, আওয়াজ দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। আমি যখন বলবো এ, আপনি শুনে যদি ভাবেন আচ্ছা হ্যাঁ এইভাবে এ বলতে হয় আমি জানি, এটা হবে না। হাঁটিতে শিখে না কেহ, না খেয়ে আছাড়, জলে না নামিলে কেহ শিখে না সাঁতার। তো নামতে হবে পানিতে, আওয়াজটা বের করতে হবে, নিজের ব্রেনকে অভ্যস্ত করতে হবে, ওই জড়তা, ওই শাইনেস, ওই ইনার্সটা কাটাতে হবে। এরপরে কুইজ থাকবে, প্রতিটা ক্লাসে কুইজে পার্টিসিপেট করতে হবে চ্যাট বক্সে। এটা অলরেডি বলছি, অপ্রয়োজনীয় কিছু আমরা লিখবো না। আর হোমওয়ার্কের ব্যাপারে একটু কথাবার্তা বলি। এটা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে হোমওয়ার্ক দেওয়াটা একটু আনইজি ফিল হতে পারে আপনাদের কাছে, হোমওয়ার্ক নেওয়াটা বা হোমওয়ার্ক করাটা। মনে হতে পারে যে স্যার আমাদেরকে কি স্কুলে বাচ্চা পাইছেন। বাট বিলিভ মি, আসলে অনলাইন কোর্সে 100 জন 200 300 জন যখন স্টুডেন্ট জয়েন হয়, সবাইকে স্যাটিসফাই করার মতো বা সবার উপকারে লাগে এই ধরনের ক্লাস ডেলিভারি দেওয়া টিচারের জন্য খুবই মুশকিল। কারণ ওই যে বললাম, আমাদের এবিলিটি হচ্ছে মিক্স এবিলিটি, কেউ বিজ্ঞানের লেভেলে থাকবেন, কেউ বেশ অ্যাডভান্স থাকবেন, এটা বাস্তব যে কোনো কোর্সেই, অনলাইন কোর্সগুলোতে বিশেষ করে। এই জন্য আমার কোর্সটা বেসিক্যালি হোমওয়ার্ক বেসড লার্নিং। অর্থাৎ ক্লাসে যা যা পড়ানো হয়েছে এটা আপনার কিছু কাজে লাগবে, কিছু কাজে নাও লাগতে পারে। বাট যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে এটা যদি আপনি করেন, আপনি যেই লেভেলেই থাকেন না কেন, আপনি যদি বিজ্ঞানের লেভেলে থাকেন আপনি আপনার জায়গা থেকে একটু উপরে যাবেন, আপনি যদি অ্যাডভান্স লেভেলে থাকেন আপনি আপনার জায়গা থেকে আরো উপরে যাবেন। সো হোমওয়ার্ক ইজ দ্য থিং যেটা সবারই কাজে লাগবে, এবং লার্নিংটা আপনার আসলে সাস্টেনেবল হবে, স্ট্রং হবে হোমওয়ার্কটা করলে। অন দ্য আদার হ্যান্ড, জাস্ট শুনে শুনে চুপ করে থেকে যদি মনে করেন শিখে গেছেন, তাহলে হবে না, ওই কোর্স করার টাইমটা শুধুমাত্র নষ্ট হবে। এর বাইরে আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, ইউনিভার্সিটির স্টুডেন্টের মধ্যে অলরেডি অটোমেটিকলি একটা টিম বন্ডিং বা আস আস ভাব থাকে আর কি, যেহেতু আপনারা সবাই এক ইউনিভার্সিটি থেকে। এর বাইরেও আমরা একজন আরেকজনকে সহযোগিতাপূর্ণ মানসিকতা লালন করবো, টিম মেন্টালিটি লার্ন করব। তো গ্রুপে যখন হোমওয়ার্ক দেওয়া হবে, আমরা অন্যদের হোমওয়ার্ক গুলো একটু চেক করব, তাহলে অন্যরা খুশি হবে, অন্যরা উৎসাহ পাবে। শুধু নিজের হোমওয়ার্কটা দিয়ে আর খোঁজ নেই এমন না করে, আমি নিজেরটা দেবো, পাশাপাশি 2 3 জনেরটা দেখবো যে তারাও কেমন করছে, এবং ওগুলোতে আমরা রিয়াক্ট করব। কারোটা যদি মোটামুটি ভালো হয় তাহলে আমরা লাইক দেবো, কারোটা যদি বেশ ভালো হয়, আপনার খুবই ভালো লেগেছে, তাহলে লাভ রিয়াক্ট দেবো। আর কারোটা যদি একদম ফাটাফাটি লেভেলের হয়, ভাই ফাটাই দিয়েছেন আজকে, আমরা বলি না আজকে মাঝে মাঝে, তো সেরকম যদি কেউ কারো পারফরমেন্স হয় দেন আমরা ফায়ার রিয়াক্ট দেবো। বাট ডিসলাইক বা হা হা এরকম কোনো রিয়াক্ট আমরা দিব না। সো আমরা দেখবো অন্যদেরটা এবং এনকারেজ করার ট্রাই করবো। এই নিয়মগুলো আমরা পুরো কোর্সে মেনে চলার ট্রাই করবো ইনশাল্লাহ। চলেন, প্রিলিমিনারি কথাবার্তা অনেক হলো, এখন আজকে একটু পড়াশোনা চলে যাই। অলরেডি সময় মনে হচ্ছে বেশ হয়েছে। তাহলে আজকে আমাদের পড়াশোনার শুরুটা হবে অ্যালফাবেট দিয়ে, 26 লেটার্স। এই লেটার গুলোর উচ্চারণ কিভাবে করতে হয় এটা দিয়ে আমাদের পড়াশোনা শুরু হবে। অনেকে এটা আমরা জানি, বাট অনেকে কয়েকটা জায়গায় একটু প্রবলেম থাকতে পারে। আহ আচ্ছা, একজন ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, তাকি, TAKY, তাকি নাকি? কিছু বলতে চান? আনমিউট করে বলতে পারেন। আপনাকে আনমিউটের রিকোয়েস্ট দেওয়া হয়েছে, তাকি। আচ্ছা, মেবি কোনো প্রবলেম, আমরা আগাই তাহলে। বলছিলাম, হ্যাঁ 26 লেটার্স। তাহলে আমার সাথে এখন একটু বলতে হবে, আমরা আনমিউট করার জন্য কয়েকজনকে রিকোয়েস্ট করব। আহ শুভ মালো, আমি র্যান্ডমলি জাস্ট চোখে যাদের পড়ছে, মোহাম্মদ নাজিম উদ্দিন, আপনাদেরকে আনমিউটের রিকোয়েস্ট দেওয়া হচ্ছে, আপনারা একটু আনমিউট করে ফেলুন, এরপরে আমরা প্র্যাকটিস করব। আবরার আসিফ, আহ আমিও সরকার, অপূর্ব দাস, আশরাফ উদ্দিন, এরপরে ইজাজ আহমদ, আহমদ, জান্নাতুল ফিরদৌস শিমলা, এরপরে ইস্পাত ইস্তেহা, জান্নাত ইস্তেহা, মোহাম্মদ রামিজ, এই রামিজ, রামিজ রাম, পাকিস্তানের একজন কমেন্টেটর আছে না, রামিজ রাজা, পাপিয়া আহমেদ প্রিয়া, এরপরে রনি, এরপরে শাওন। কই আপনারা আনমিউট করতেছেন কিনা, একটু আওয়াজ দেন তো, একটু বাতচিত জি করেন, স্যার, কথাবার্তা বলেন। টেকনো KM54, স্যার আনমিউট করা আছে।
এরপরে মোহাম্মদ রায়হান, আমিনা, অনন্যা, এরপরে ভিভো V2310, তুহিন। ওকে, অনেকজনকে বলেছি। আপনারা যাদেরকে বলা হয়েছে সবাই একটু আনমিউট করেন। আমরা এখন প্র্যাকটিস করবো। বাকি যারা মিউট আছেন তারা চুপ করে বসে থাকলে হবে, তাই না? তুহিন ভাই, বাকিরা যারা মিউট করে আছে তারা চুপ করে থাকলে হবে কিনা বলেন তো? তারাও প্র্যাকটিস করবে। তারাও প্র্যাকটিস করতে হবে, সবাই প্র্যাকটিস করবেন। আওয়াজ যেন বের হয়, আশেপাশে মানুষ যেন বুঝে যে আপনার মাথায় কোনো একটা সমস্যা হয়েছে, আপনি চিল্লাচ্ছেন রাতের বেলা। এটা মানুষকে জানান দেন, সমস্যা না, লজ্জাটা কাটান। ওকে, আমার সাথে এখন তাহলে বলেন তো এই বাইরে থেকে সাইড টক যেন না হয়, আমরা সবাই নিজ দায়িত্বে একটু খেয়াল রাখবো। এই আবার বলি, তাহলে আমরা এ বলি নর্মালি, এটা এ থেকে হয়ে যাবে এই, কি হবে বলেন? বি, সি, ডি, ই, এফ। এই জায়গায় একটু খেয়াল করার বিষয় আছে। এফ যখন বলবো আমার দিকে একটু তাকান, উপরের দাঁতটা নিচের ঠোঁটে লাগবে। The upper teeth will touch your lower lip. Lower lip. F. আমরা F এমন না, F. যারা আমরা আরবি জানি টুকটাক, আমরা যখন ফা বলি যেভাবে, ফা, ফালা, ফা, ফা, ফাসাল্লি, ফা যেভাবে বলি সেভাবে একটা হবে, সেম সাউন্ড। দাঁত লাগবে ঠোঁটে। আর দুই ঠোঁট বন্ধ করলে কি হয়, একটু বেশি জোর জোর হয় আর কি। এটা ফ যখন বলি দুই ঠোঁট বন্ধ করে, আপনি যদি আমাকে দুই ঠোঁট বন্ধ করে বলে আমি শুনলে বুঝতে পারি কিন্তু যে দুই ঠোঁট বন্ধ করে বলছে, বিকজ দ্য সাউন্ড ইজ ডিফারেন্ট। আপনার কিছুদিন চর্চা করার পরে বুঝবেন যে দুই ঠোঁট বন্ধ করে বললে সাউন্ডটা অন্যরকম আসছে। তো অবশ্যই ঠোঁট বন্ধ হবে না, দাঁত লাগবে ঠোঁটে, একটু নরম হবে আওয়াজটা এবং বাতাস রিলিজ হবে। এফ, ওকে, জি, এইচ, আই। তাহলে এটাকে আমরা আই বলি, আই না, এটা আই। জে, তাহলে আমরা জে বলি, এটা জে না, জে। তাহলে এটা কে না, জে না, জে, এরপরে হচ্ছে এল। একটু আমার দিকে খেয়াল করেন, এই জায়গায় একটু বোঝার আছে। আমি দুইভাবে বলবো, শুনেন দুইভাবে বলবো। প্রথম ভাবে এল, সেকেন্ড ভাবে এল। দুইটার মধ্যে পার্থক্য বের হয়েছে। একটা হচ্ছে বাংলা ল, আমি জিহ্বাটা তালুর মধ্যে জোরে ফোর্স দিয়ে বলছি এল, এটা ইন্ডিয়ান অ্যাকসেন্ট, এটা প্রপার না। আমরা হচ্ছে জিহ্বাটা একটু নরম হবে, কার্ল হবে, এল মানে একটু ঢং করে বললে যেমন হয় এল, সেরকম এল না, এল বলেন তো। এল ল সাউন্ডটা, ও সাউন্ডটা যখন ওয়ার্ডের শেষে থাকে তখন এরকম নরম হয়। তো এল লাস্টে ল সাউন্ডটা আছে, এটা এল, ওকে। এরপর এম, এন, ও, এটা ও বলি, ও জায়গায় এখন থেকে ও হয়ে যাবে, ও। পি, আচ্ছা, একজন দুজন ভাইয়ের আপুর মাইক্রোফোনে একটু আওয়াজ আসছে। যদি আওয়াজ আসে একটু আমরা নিজেদের বন্ধ করবো। এখন একটু বোঝা মুশকিল, সরি, আজকে বেশি আনমিউট করে ফেলা হয়েছে। সমস্যা না, আমরা একটু এগুলো ইজি বিষয়, একটু এনজয় করি জাস্ট। ও বলেন তো আবার, ফি। এই যে ফি যখন বলবো তখন আমাদের দুই ঠোঁট বন্ধ হবে। এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে ঠোঁট বন্ধ হবে না, দাঁতের সাথে ঠোঁট লাগবে, আর এখানে ঠোঁট বন্ধ হবে, ফি। তাহলে ফি না, ফি প এর মতো, বাট
একটু চাপ Hey. হবে আর কি, Hey. ধাক্কা হবে আর কি। কিউ, Q Here. আর R. এইটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টে হচ্ছে আ, আর আমেরিকান হচ্ছে আর, বাট কোনোটাই কিন্তু আর না। আর যেটা আরাবিয়ান বা ইন্ডিয়ান অ্যাকসেন্ট বলেন আর রতে বেশি জোর দিয়ে ফেলে এমন না। র যখন বলবো আমরা ইংলিশে, তখন জিহ্বাটা আমাদের মুখ গহ্বরের মাঝে এভাবে ভাসমান থাকবে এবং কোথাও টাচ না করার ট্রাই করবো, এবং জিহ্বাটাকে ভিতরের দিকে একটু পুশ করার ট্রাই করবো, মনে হবে যে ভিতর থেকে আমার জিহ্বাটাকে কেউ টেনে ধরেছে। আর বলেন বলেন সবাই, আওয়াজ কমে যাচ্ছে। আর এই যে কেউ যদি আছে না, কিছু মানুষ অভিনয় করে ফোন করে বলে যে আমি আর তোর সাথে কথা বলবো না, আর যখন বলে তখন যেরকম হয় আর কি, রটা একটু ভিতর দিকে টেনে ধরবো। তো এল আর আর এটা বলার সময় জিহ্বাটা একটু শেড হবে, একটু নিচে ভিতর দিকে টানবো। এস, S. টি, T. টি, T. ইউ, U. ভি। P. অনেকে বি বলছেন, খেয়াল করেন আমরা যখন ভ বলি বাংলায় তখন দুই ঠোঁট বন্ধ করে বলি। ভ ভালোবাসা, ভালো, ভাই, ভারী। আম, কিন্তু ইংলিশে যখন ভি বলবো তখন এফ বলার সময় যেরকম হয়েছিল ভি বলার সময় সেরকমই হবে। The position of your teeth and lip will be 100% the same. উপরের দাঁত নিচের ঠোঁটে লাগবে। ভি, ভি, বাতাস বের হবে এফ এর মতো। এফ বলতে যেরকম নরম করে বাতাস বের হয়, ভি বলার সময় নরম করে বাতাস বের হবে। ভি, ভি। তাহলে কেউ যদি ভি বলেন শুনলেই বোঝা যাবে যে ওই যে দুই ঠোঁট বন্ধ করে বলছে। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট সাউন্ড। ভিটা আলাদা। তাহলে ভি, ভি বাতাস রিলিজ হবে, দাঁত লাগবে ঠোঁটে। ভি। আওয়াজ আওয়াজ কমে গেছে কেন বলেন? ভি আবার। ডাব্লিউ, এক্স, X. ওয়াই, জেড। এই যে জেড বলেছেন, এটা কিন্তু জেড না। আচ্ছা, এটা ব্রিটিশ ইংলিশ হচ্ছে জেড, আমেরিকান হচ্ছে জি। জেড যেটা আপনারা বলছে what is the sound? সাউন্ডটা হচ্ছে জি না, কিন্তু জেড। জেড বলেন তো। জেড, ইয়েস। দাল জাল রজা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে জিলজাল জুলজিলা বলতে যে ভাইব্রেশন ক্রিয়েট হয়, ইস জেড। বলেন তো আবার জেড। রমিজ ভাইয়ের যদি একটু সাউন্ড আসছিল, মিউট করে দিলাম। হ্যাঁ, আবার একটু বলেন সবাই। রহিম ভাই জোরে বলেন, শুনতে পাই না কেন আপনার কথা? রহিম ভাই। জেড, ওকে। তাহলে আমরা চলেন এই মার্ক করা যেগুলো একটু কালার করা, এগুলোতে একটু প্রবলেম থাকতে পারে, এগুলো আমরা আরেকবার করে নিই। এই, এফ, আই, জে, কে, এল, ও, কিউ, আর, টি, ভি। এই যে বি না, ভি, ভি বাতাস রিলিজ করে। ভি, জেড, জেড। এই তো, থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রথম পড়াশোনা আজকে কিছুটা আগালো। এখন চলেন নেক্সট সেগমেন্টে আমরা চলে যাই। আজকে আমরা শিখবো হচ্ছে যে কোনো ফর্মাল সিচুয়েশনে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ,
শর্ট ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ধরেন কয়েকজন বসে আছে বা দেশের বাইরে কোথাও গেছেন বা এমনি দেশের ভিতরেই, আপনাকে বলছে যে সবাই পরিচয় হচ্ছে, আপনার পরিচয়টা দেন। হাউ শুড ইউ গো অ্যাবাউট ইট, এটা আমরা আজকে একটু শেখার ট্রাই করব। প্রথমে আজকে ফার্স্ট ক্লাস হিসেবে আমরা দেখে দেখে একটু বোঝার ট্রাই করব, দেন আমরা পার্টিসিপেট করব সবাই। তাহলে শুরুতেই যে কোনো বক্তব্যের শুরুতে গ্রিটিংস দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা যারা মুসলিম আছে তারা আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা বলবো। এটার পাশাপাশি অথবা যারা অমুসলিম আছি অথবা অমুসলিম কোনো এনভায়রনমেন্টে গেলে আমরা সুপ্রভাত ইত্যাদি ইত্যাদি দিয়ে বলতে পারি, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এগুলো বলতে পারি। এখন বলেন তো, এই সময়টা এখন বাজে হচ্ছে আপনার কয়টা, 10টা পার হয়েছে, এখন আপনি কোনটা বলবেন? গুড ইভিনিং বলবেন, না আফটারনুন বলবেন, না মর্নিং বলবেন, না নাইট বলবেন, কোনটা বলবেন? ইভিনিং। ইভিনিং, ভেরি গুড। নাইট কেন বলবো না? এখন তো সন্ধ্যা না, এখন তো রাত বাংলাদেশে পড়লে। গুড নাইট। 12টার পর রাত হয়, রাত দ্বারা বিদায় বোঝায় বা ইউজ করে। এক্স্যাক্টলি, আহ এক্স্যাক্টলি। আচ্ছা, জি। তাহলে নাইট হচ্ছে বিদায় বোঝায়, আপনি গুড নাইট বলবেন তখন হচ্ছে বিদায় নিচ্ছেন। তো আপনি ইভিনিং মানে এখন তো আপনি বিদায় নিচ্ছেন না, পরিচয় হচ্ছেন, দেন ইউ হ্যাভ টু সে ইভিনিং, গুড ইভিনিং। সো দুপুর 12টার আগ পর্যন্ত হচ্ছে গুড মর্নিং, যদিও তখন দুপুর হয়ে যায় অলরেডি বাংলায়, বাট সম্ভাষণের ক্ষেত্রে আপনাকে গুড মর্নিং বলতে হবে। এবং 12টার পর থেকে, যদিও তখন বিকাল হয়নি, দুপুর আছে, বাট আপনি গুড আফটারনুন বলা শুরু করবেন সন্ধ্যার আগ পর্যন্ত। আর সন্ধ্যার পর থেকে ইভিনিং। সো এটা আমরা করবো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং, থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আপনি জাস্ট ইন্ট্রোডাকশন নিচ্ছেন যে আমাকে পরিচয় হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি, আমাকে অ্যালাউ করার জন্য, টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আমাকে পরিচয় করানোর ক্ষেত্রে অ্যালাউ করার জন্য থ্যাংক ইউ। এরপরে অবভিয়াসলি আমরা আমাদের নাম বলবো, মাই নেম ইজ অমুক অ্যান্ড আই এম ফ্রম অমুক, তাই না? নেম, হোম টাউন, এটা বললাম। এটা আসলে ডিপেন্ড করবে কোন কনটেক্সটে কি বলতে হবে, বাট নর্মাল একটা সিনারি আমরা জাস্ট ইমাজিন করে নিয়ে। এরপরে আপনার প্রফেশন নিয়ে অবশ্যই কিছু না কিছু বলবেন। এখন এখানে তো অনেক ধরনের মানুষ থাকতে পারে, বাট সবাই আমরা ধরে নিচ্ছি স্টুডেন্ট। এর বাইরে কেউ যদি জব হোল্ডার থাকেন বা যখন আপনি জব করবেন তখন এভাবে বলতে পারেন, আই ওয়ার্ক এট অমুক কোম্পানি অ্যাজ এ অমুক। তাহলে অ্যাপেক্সে সেলসম্যান হিসেবে কাজ করি, কথার কথা জাস্ট। আর এখন আপনারা বলতে পারেন এভাবে, আই স্টাডি এট দ্য ইউনিভার্সিটি অফ চিটাগাং ইন দ্য ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ফিজিক্স, হোয়াটএভার ইট ইজ, এটা আমরা বলতে পারি, তাই না? আর এর নিচে যদি কেউ আমরা থাকি, দেন আমরা বলতে পারি যে আই এম স্টাডিং ফর মাই এইচএসসি, অথবা। আর এর বাইরে যাদের পড়াশোনা শেষ, বেসিকলি আনএমপ্লয়েড, তারা আমরা আরেকটু ভালোভাবে এটা বলতে পারি যে আই এম কারেন্টলি লুকিং ফর জব অপরচুনিটিস, মানে আমি এখন সুযোগ খুঁজছি, দ্যাট মিনস আই এম নট, কি বলে যে, এমপ্লয়েড নাও। তাহলে প্রফেশনের ক্ষেত্রে আমরা বলবো, আই স্টাডি এট দ্য ইউনিভার্সিটি অফ চিটাগাং ইন দ্য ডিপার্টমেন্ট অফ অমুক। আর এরপরে আমরা একটা পজিটিভ ক্লোজিং দিতে পারি, পজিটিভ এনার্জি দিয়ে, আই এম রিয়েলি এক্সাইটেড টু জয়েন দিস কোর্স। অথবা আপনি বলতে পারেন যে আই এম রিয়েলি এক্সাইটেড টু মিট ইউ অল, যে আপনাদের সবার সাথে দেখা করতে পেরে আই এম রিয়েলি এক্সাইটেড। অথবা বলতে পারেন, ধরেন এনভায়রনমেন্ট নিয়ে কোনো একটা সেমিনার বা কোনো একটা গোল টেবিল বৈঠক হচ্ছে, ওখানে যে আপনি বলতে পারেন যে আই এম রিয়েলি এক্সাইটেড টু নো ডিপলি অ্যাবাউট এনভায়রনমেন্ট ইস্যুস। তো এরকম একটা পজিটিভ এনার্জি দিয়ে আপনি শেষ করবেন কনটেক্সট বুঝে। আর এর পাশাপাশি থ্যাংক ইউ দিয়ে বলবেন সি ইউ সুন, অথবা সি ইউ অ্যাগেন, এই ধরনের কোনো কিছু দিয়ে আমরা শেষ করতে পারি। পারা যাবে না এই বেসিক কথাবার্তা? আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম অমুক, আই এম ফ্রম অমুক, I study at the অমুক in the department of অমুক, I'm really excited to meet you all, also I'm really excited to join this course, thank you, see you soon. পারা যাবে? চলেন আমরা কয়েকজন ভাইয়ের কাছে এখন শুনবো। আমরা দেখে দেখে বলতে পারি, নো প্রবলেম। না দেখে নিজের মতো বলতে পারলে আরো ভালো, বাট প্রথম ক্লাস হিসেবে আমরা দেখে বলতে পারি। আহমদ ভাই আনমিউট করতে পারেন একটু? জি, জি স্যার। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Assalamu alaikum everyone. Thank you for allowing me to introduce myself. My name is Ahmad and I'm from Chittagong. I study at the University of Chittagong at the Department of History, and I am really excited to join this course. And I
Thank you. Thank you all. See you soon. It's very good, Ahmed bhai. You did really well, and I think your pronunciation is quite good, I'd say. প্রনাউন্সিয়েশনটা আপনার ভালো মনে হলো আমার কাছে, বাকিটা আরো আমরা ইনশাআল্লাহ দেখবো। এরপরে মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম, প্লিজ, yes, please introduce yourself. Everyone. First of all, thank you for allowing me to introduce myself. My name is Tahmid and I'm from Rangpur. Currently, I'm living in Chittagong. I already completed my graduation and post-graduation from Jilin University. Right now, I'm a student MLB first year. Currently, I'm working as a branch director for Gas University Admission Coaching and Chittagong branch. And I'm really excited to join this course. For ending this wonderful session. So thank you everyone. See you soon, inshallah. থ্যাংক ইউ ব্রাদার আব্দুর রহিম, আপনি বেশ ভালো বলেছেন। hopefully we'll continue. এরপরে আমরা চলে যাচ্ছি ব্রাদার রাফি, প্লিজ ইন্ট্রোডিউস yourself. রাফি। We can't hear you, brother. I think there might be some technical problems. Okay, if not possible, then Muhibbullah, brother. Muhibbullah. Sajid Islam, please introduce yourself. Sajid Islam. Assalamu alaikum everyone. Good evening. Thank you for allowing me to introduce you. My name is Rajib and I am from Chittagong. I study at the University of Chittagong in the Department of History. I'm really excited to join this course. Thank you. Thank you, Sajid. Pretty straightforward and everything is perfect. Thank you. আচ্ছা, আপুদের মধ্যে থেকে কে বলতে পারবেন? একটু হ্যান্ড রেজ করলে আমাদের সুবিধা হয়। আমেনা অনন্যা আপু আছেন? আমেনা অনন্যা। Assalamu alaikum everyone. Good evening. Thank you for hearing me. My name is Amina Khatun Ananna and I am from Chittagong. I am studying at the University of Chittagong in the Department of Criminology and Police Science. I am really excited to join this course. Thank you all. Thank you, Apu. You did pretty well. Hopefully we'll do better and better by after a few classes, inshallah. এরপরে আর কোন আপু অপূর্বা দাস। অপূর্ব দাস, ব্রাদারও হতে পারেন, সিস্টারও হতে পারেন, আই ডোন্ট নো। প্লিজ আনমিউট ইয়োরসেলফ। অপূর্ব দাস। Yes, please introduce yourself. Hello. Good Can you evening. hear me? Thank Yes. you for allowing me to introduce myself. My name is Apurvadesh and I am from Chittagong. I study at BCC Trust University, Bangladesh, Department of Law. Hello. Okay, positive ending. Okay, thank you, Apurva Das bhai.
আমাদের এখানে লয়ার, পুলিশ সব দেখে আছেন, মাশাআল্লাহ। এটা ইউনিভার্সিটির স্ট্রেংথ আসলে। এরপরে ফাতেমা আক্তার আপু। এরপরে ফাতেমা আক্তার আপুর পরে আমরা আরেকজনকে নিয়ে আজকে শেষ করবো এই সেশন, এই পার্টটা। ফাতেমা আক্তার আপু, প্লিজ introduce yourself. Assalamu alaikum everyone. Good evening. Thank you for allowing me to introduce myself. My name is Fatima. I'm from Kumilla. I study at the University of Chittagong in Department of Public Administration. I'm really excited to join this course. Thank you all. See you soon. থ্যাংক ইউ ফাতেমা আক্তার। সো আরেকজন পাওয়া গেল যিনি হচ্ছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে কি ম্যাজিস্ট্রেট, ইনশাআল্লাহ। ওকে, এরপরে জুবায়ের হোসেন, লাস্ট পারসন। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Assalamu alaikum everyone. Good evening. Thank you for allowing me to introduce myself. My name is Zubair Hussain and I am from Noakhali. I'm currently looking for job opportunities and I'm really excited to join this course. And thank you all. See you soon. থ্যাংক ইউ জুবায়ের ভাই, স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো করছেন। কারোই খুব বেশি জড়তা আমার কাছে মনে হয়নি। তো আমি আশা করছি যে কোর্সটা খুব ভালো সময় কাটবে আমার আপনাদের সাথে পুরো কোর্স জুড়ে। একটা কারেকশন আজকে দিয়ে দিই কয়েকজনের জন্য, একসাথে বলে দিই। আমরা এটার উচ্চারণে বলেছি ইভিনিং, তাই না? ইভিনিং, বাট এটার উচ্চারণটা ইভিনিং না, ইভনিং। মানে এই ভি এর যে রস্যই এটার উচ্চারণটা হবে না বললেই চলে, এই রস্যই কারটা। তো আপনারা ইভনিং বলতে পারেন। এটা আমরা যখন সাউন্ড গুলো শিখবো আরো প্রপারলি, এখানে একটা সাউন্ড আছে, এটাকে বলে শুয়া সাউন্ড বলে, শুয়া সাউন্ড। ওটার নামটাই শুয়া, SCHWA মেবি। তো শুয়া সাউন্ড আছে, একটা বাউল আছে, ওই বাউলটা এভাবে উচ্চারণ হয় না বললেই চলে, জাস্ট হালকা একটু আছে ইভনিং, ইভনিং। সো ইভনিং বললে হয়, ইভিনিং বললে এটা অড শোনায় আসলে নেটিভদের কাছে। তো আমরা ইভিনিং বলবো না, সে ইভিনিং। বলেন তো সবাই কি বলবো? evening. ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা নেক্সট সেগমেন্টে যাই। পার্টিসিপেশন আমরা করলাম। হোয়াট টু ডু, কি করা উচিত আসলে ইংলিশে ভালো হওয়ার জন্য, এটা নিয়ে বিস্তর কথাবার্তা আছে। আমরা আজকে অলরেডি বেশ কিছু ইনপুট নিয়েছি এই সংক্রান্ত। তো এক্সিকিউশন লেভেলে কি কি করা দরকার এটা নিয়ে আমরা পরের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ কাজ করবো। এখানে বেশ কিছু বিষয় আছে। আমরা হোমওয়ার্কের দিকে চলে যাই। যেটা বলছিলাম যে দ্য ব্যাকবোন অফ দিস কোর্স ইজ ইটস হোমওয়ার্ক সিস্টেম। আমরা সবাই হোমওয়ার্ক সাবমিট করব এবং সবাই শিখবো। দেখেন আজকের ক্লাসে আমরা 200 জনের মধ্যে হয়তো বা 4-5 জন কথা বললাম, তাহলে তাদের প্র্যাকটিস হলো, তাও দেখে দেখে একটা বিষয় আমরা প্র্যাকটিস করলাম। এটার মধ্যে দিয়ে কতটাই বা শেখা হবে? বাকি 195 জন কিন্তু হয়তো বা বললেন না হবে। তাহলে বাসায় যে যদি বাকি 195 জনে হোমওয়ার্কটা করে ফেলি তাহলে সবাই বলা হয়ে গেল। তো দিস ইজ দ্য সিস্টেম অ্যাকচুয়ালি। আমাদের হোমওয়ার্ক আজকে থাকবে দুইটা, যেগুলো পড়াশোনা করলাম, 26 লেটার্স। নাম্বার 2 হচ্ছে শর্ট সেলফ ইন্ট্রোডাকশন। হোমওয়ার্কটা কি হবে? এই দুইটা টপিকের উপরে একটা করে ভিডিও বানাতে হবে এবং ভিডিওটা গ্রুপে সাবমিট করতে হবে, দ্যাটস ইট। তাহলে আপনি 26 লেটার্স এর সঠিক উচ্চারণ নিজে কয়েকবার প্র্যাকটিস করবেন, করার পরে সেলফি ক্যামেরাটা অন করে জাস্ট ক্যামেরার দিকে তাকায় তাকায় ABCD Z পর্যন্ত বলবেন। এরপরে শর্ট সেলফ ইন্ট্রোডাকশন, ওইটা কয়েকবার দেখে দেখে হয়তো প্র্যাকটিস করলেন, এরপর না দেখে কয়েকবার প্র্যাকটিস করবেন, যেন ন্যাচারালি আপনি বলতে পারেন, শুনে যেন মনে না হয় যে আপনি মুখস্থ কিছু বলছেন। এরকম ন্যাচারাল একটা দক্ষতা বা দখল চলে আসার পরে দেন আপনি ক্যামেরাটা অন করে বলবেন যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যামেরার সামনে যত সুন্দর করে পারা যায় বলবেন আর কি। এতে আপনার প্রেজেন্টেশন স্কিল বাড়বে, কনফিডেন্স বাড়বে, পাশাপাশি এই সেলফ ইন্ট্রোডাকশনের চর্চাটাও হয়ে যাবে, মাথার ভিতর গেঁথে যাবে। সেই কাজটা সবাই করবেন। যদি কারো ক্যামেরায় আসতে একান্ত প্রবলেম থাকে, আমরা জানি যে আমরা আপুরাও কিন্তু ইউনিভার্সিটিতে ক্লাস করি, সো ইউনিভার্সিটিতে আমি যেভাবে ক্লাস করি সেভাবে আমরা দিতে পারি। এরপরে যদি প্রবলেম মনে হয় তাহলে আমরা শুধু অডিওটা দিতে পারি, নো প্রবলেম। ভাইয়েরা সহ বাকি যারা আছে সবাই আমরা ভিডিও দিব অবশ্যই, এতে আমাদের কনফিডেন্সটা বেশি বাড়বে। এই প্রত্যাশা জানিয়ে আমরা আজকের এক্সিট টিকিটের দিকে যেতে চাই। Go. এক্সিট টিকিট সবাইকে ফিল আপ করতে হবে এবং এই এক্সিট টিকিটটাই অ্যাটেন্ডেন্স আকারে কাউন্ট হবে ইনশাআল্লাহ।
আচ্ছা, ভাইয়েরা মনে হয় অ্যাটেন্ডেন্স শিট আলাদা করে দিয়েছেন। উম, এটা নেক্সট অ্যাটেন্ডেন্স ক্লাস থেকে ডান। আমরা একটু সমন্বয় করার ট্রাই করবো, যে যে কোনো একটা হয়তো যাবে। আজকে একটু এক্সিট টিকিটটা কষ্ট করে ফিল আপ করে ফেলেন, একটু প্র্যাকটিস হয়ে যাক। জাস্ট কিছু বেসিক কোয়েশ্চেন, নাথিং সিরিয়াস। ক্লাসটা কেমন ছিল? আপনি সিরিয়াস থাকতে কতটা ইচ্ছুক, কতটা কনফিডেন্ট? এরপরে আপনার নামটা লিখবেন, এরপরে আপনার রোল চেয়েছি। এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা লিখতে পারেন, ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার। আর যদি বাইরের কেউ থাকেন তাহলে তাহলে কি করা যায়? যাক, এগুলো একটু সমন্বয় করতে হবে আর কি। বাইরের কেউ থাকলে আপনার আপনি যে প্রতিষ্ঠানে পড়েন সেই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বা রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটা আছে আপনার, সেটা দেবেন আর কি। আজকের ক্লাসে যেহেতু পড়াশোনা খুব বেশি সিরিয়াস কিছু ছিল না, এই জন্য আজকে এক্সিট টিকেটে পড়াশোনা সংক্রান্ত কোশ্চেন নেই, বাট নর্মালি আমাদের ক্লাসে যেটা পড়াবো সেইটার উপরেই কুইজটা রেডি করা থাকবে। তো আপনি ক্লাসে অ্যাটেন্টিভ থাকলে কুইজে ভালো করতে পারবেন। এই কুইজের মার্কগুলো আবার ক্লাসে অ্যাড হবে আপনাদের সার্টিফিকেট ডিসিশন নেওয়ার সময়। তো ওভারঅল অ্যাটেন্ড থাকাটাও জরুরি, পাশাপাশি কুইজে ভালো করাটাও জরুরি। আমি নর্মালি হোমওয়ার্কেরও মার্ক অ্যাড করি, বাট আপনারা যেহেতু ইউনিভার্সিটিতে পড়েন, আপনাদেরকে একটু এক্সট্রা রেসপেক্ট দেখিয়ে আমি হোমওয়ার্কের মার্ক কাউন্ট করবো না হয়তোবা, বাট হোমওয়ার্ক অবশ্যই দেওয়া দরকার হবে শিখতে চাইলে। জি, 68 রেসপন্স এসেছে, বাকিদেরটা দ্রুত প্রত্যাশা করছি। খুব সিম্পল কোশ্চেন, আরো দ্রুত করতে হবে।